তারপরে হচ্ছে এখানে ধরো আমরা মানে কিছু করছিলাম, আমরা ধরো এই যে কিছু অঙ্ক গতদিনে কিছু আলোচনা করছিলাম, আমরা হয়তো সব করতে পারিনি, আর দু একটা অঙ্ক বাড়াই দিছিলাম, তারপরে আবার করছিলাম আমরা। এগুলো খুব আহ, খুব মজার আর কি, সেটাই। কিন্তু যাই হোক, আমরা বুঝতে পারছি এখন আমরা চেঞ্জ করতে হবে আর কি। ধরো এই যে অঙ্কটা দেখা যাচ্ছে, এটা ফাইন্ড দ্য লাস্ট 2 ডিজিট অফ দ্য নাম্বার, দেখা যাচ্ছে এটা। তো এটা যদি লাস্ট 2 ডিজিট আমরা বের করতে চাই, কথার কথা ধরো, আমার নেই, সরি, করতে পারিনি। এটা তো টোটাল নাম্বারটা বের করা যাবে স্যার, 9.9.9 স্যার। না, লাস্ট 2 ডিজিট বের করতে হবে তোমার, টোটাল নাম্বার কি বের করা যাবে? স্যার এটা বইয়ের একটা স্যার 50,000 টাকা ডিক্লার দিয়েছিল স্যার, কেউ যদি করে দিতে পারে তাকে 50,000 টাকা পুরস্কার দিবে স্যার। কোনটা কোনটা? 9.9.9 স্যার। এই অঙ্কই? হ্যাঁ স্যার, মানে বলছিল যে এটা যে আসলে ক্যালকুলেশন করে দিতে পারে যে কত আসলে টোটাল নাম্বারটা, তার তাকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করছিল স্যার। সেটা উনি তো ধর ইঞ্জিনিয়ার, কিন্তু এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন না করে করে দিতে পারবো যে লাস্টের 4টে ডিজিট কত বা 3টে ডিজিট কত। টোটালই চাইছিল স্যার, টোটাল নাম্বার চাইছিল যে কত হয়েছে। না, টোটাল নাম্বার না, সেটা তো ধরো যদি তুমি বলতে পারো যে টোটাল নাম্বার না বের করেই বলতে যদি পারি যে লাস্টের 5টা ডিজিট কত বা 10টা, সেটা কি আরো ইন্টারেস্টিং না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারের সাথে ম্যাথমেটিশিয়ানের পার্থক্য আছে কিন্তু, বুঝতে পারছো? জি স্যার। এই যে আমি যদি একটু আগে কম্পিউটার সায়েন্সের ক্লাস নিলাম, ওরা যদি ফার্স্ট ইয়ারে, তো ওরা তো অত বেশি ম্যাচিউর না, স্বাভাবিক তোমার। হ্যাঁ, সেই গল্প সল্প করলাম অনেকক্ষণ। যাক, ভালো, তাহলে তো এটা তো একটা অন্যরকম প্রবলেম ধরো, নাকি? জি স্যার। তাহলে তো তুমি জানো, তুমি নিজেই করার চেষ্টা করোনি, খুঁজেই পাওনি, তাহলে তো মুশকিল। তখন করছিলাম স্যার, সেকেন্ড ইয়ার চেষ্টা করছিলাম স্যার, তখন সেকেন্ড ইয়ার করতাম তখন স্যার। ইনফ্যাক্ট হ্যাঁ, আমি পোস্ট করেছিলাম স্যার এটা নিয়ে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এখন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমার, যে ধর ইঞ্জিনিয়ার যে কত ধরো বের করতে পারবো না, ঠিক আছে, কিন্তু লাস্ট 3টে ডিজিট বা 4টে ডিজিট কত বলে দিতে পারবো না বের করেই। এটা হচ্ছে পাওয়ার অফ কনগ্রুয়েন্স থিওরি, বুঝতে পারছো? জি স্যার। সেটাই তো। ধরো আমি একটু আমার একটু নিতে হবে। চলো মজার, প্রথমে ধরো আমরা দেখে আসি, দেখি যে পলাশের কথা ঠিক কিনা, দেখি ধরো ক্যালকুলেটর সাহায্যে নিই, আমাদের যে ক্যালকুলেটর আমাদের এখানে আছে, তাই না? আরো পাওয়ারফুল থাকতে পারে, আমরা জানি না, না কত জানি ওটা, কত দেবো? 9 নাকি? 9.9.9 স্যার। টু দা পাওয়ার দিতে হবে, তাই না? জি স্যার। তারপরে আবার কি, তাহলে একটা ব্র্যাকেট দিতে হবে এবার বোধহয়, না স্যার, নাকি? ব্র্যাকেট দেবে না স্যার। কেন, এখানে আমার 9, উইদাউট ব্র্যাকেট। জি স্যার। এর আবার এর পাতার পর 9 দেবো কি করে? এর পাওয়ার আমার ওটা হ্যাঁ স্যার, আবার স্যার হবে স্যার। আবার দিলে হয়, আর এই না। নেবে, দেখি নেবে, হ্যাঁ নিচে, হ্যাঁ। তাই না? জি স্যার। দেখি কত হয়, জানি না, আমি চেক করিনি। ইনফিনিটি স্যার। মোটেও মোটেও ইনফিনিটি না কিন্তু, জি স্যার। ইনফিনিটি কিন্তু আপেক্ষিক, এই আমি যে কম্পিউটার ক্যালকুলেটর ব্যবহার করছি তার সাপেক্ষে সেই ইনফিনিটি। ইনফিনিটি। জি স্যার। এই দেশে ম্যাথমেটিশিয়ানরা পাওয়ারফুল তোমার, আমরা ইনফিনিটির ভিতরেও ভাগ করতে পারি, কোন ইনফিনিটি বড় কোন ইনফিনিটি ছোট। তাহলে তো খুবই মজার অঙ্ক হলো এটা, নাকি? কিন্তু মুশকিল আছে, তোমরা মোটেও মজা পাও না, সেটা হচ্ছে সমস্যা। যদি অবশ্য কেউ কেউ পাও, আমার ধারণা মানে ম্যাক্সিমাম পাও না। তাহলে ধরো আমরা এটাই, তাহলে ধরো সংখ্যাটা কত বের করতে পারি না আমরা, ধরো কিন্তু এর লাস্টের 2টো ডিজিট কত সেটা বলে দিতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম, ফাইন্ড দ্য লাস্ট 2 ডিজিট অফ দ্য নাম্বার। হুম, লাস্ট 2 ডিজিট অফ দ্য নাম্বার। ধরো 2জন 3জন করছে, আমি সেটা তোমাদেরকে দেখাবো। ধরো এই যে রাইটার যে হিন্টস দিতে, সেই হিন্টস এর সাহায্যে করতে পারি, আর তোমরা সবাই করতে পারতে, আমরা যেটা একটা স্ট্যান্ডার্ড একটা নিয়ম শেখাইছি সেটার সাহায্যে, নাকি? যেমন ইরারা করছে, মিতু যেমন করছে স্ট্যান্ডার্ড নিয়মে। তুমি চেষ্টা না করলে তুমি তো পারবো না, আমি তো বলে দিতে পারি। এই যে মিতু করছে বোধহয়, এই যে মৃন্ময়ীও করছে, তহিদাও করছে, যে আমরা স্ট্যান্ডার্ড একটা নিয়ম শিখছিলাম না, নাকি? কি হলো, স্ট্যান্ডার্ড নিয়ম মনে আছে? হুম, স্ট্যান্ডার্ড কি নিয়ম শিখছিলাম, কে বলতে পারবে?
হ্যাঁ, কেউ সবাই ভুলে গেছে? যারা হাফিজ আসছে নাকি আজকে? হাফিজ পলাশ সাহেব, স্ট্যান্ডার্ড কি নিয়ম শিখছিলাম আমরা, যে যে কোনো অঙ্ক ধরে যত পাওয়ার হোক না কেন উপরে আমরা খুব সহজে করে ফেলতে পারি, মডুলো অন্তত মডুলো বের করতে পারি। একটা স্ট্যান্ডার্ড নিয়ম শিখছিলাম না? মনে করছে না স্যার? মনে তো পড়বে না, তুমি তো না পড়াশোনা করলে তো মনে পড়বে না কখনোই। হ্যাঁ, কার মনে পড়ছে? ধরো যারা করছে, করিনি তাই ছাড়া কে বলতে পারবে? একটা টেকনিক ব্যবহার করতাম যে বাইনারি রিপ্রেজেন্টেশনের একটা প্রপার্টি ব্যবহার করে, তাই না? এবার মনে পড়ছে পলাশ নাকি? বাইনারি রিপ্রেজেন্টেশনের কেমন করে? হুম? কে বলতে পারবে? ধরো যারা করছো তারাও বলতে পারবা, বলতে পারো এখন কেমন করে করতে পারবো। 7 1 2 2 3 5 0 6 7 1 2 2 3 2 বাদ পড়ে গেছে। আরে কেউ বলতে পারবো না? স্ট্যান্ডার্ড নিয়ম কেমন বাইনারি রিপ্রেজেন্টেশনের সাহায্যে? হায় হায়, খুবই খারাপ অবস্থা। এই যারা করছে তারা বলতে পারবো না? যে মিতু বলতে পারবো না? মিতু, মিতু করছিল তো, তারপরে তহিদা করছে, মৃণময়ী করছে। হুম, কি ছিল স্ট্যান্ডার্ড নিয়ম? শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে আমার কথা? দাঁড়াও জি দেখি আমি স্যার। কম্পিউটারে একটু ছায়া দেয়। আলামিন বলো তাহলে কেমন করে করতে পারবো, তুমি জানো তো। হ্যাঁ, না স্যার, মনে পড়ছে না। মনে পড়ছে না তাই? যারা করছে তাদের মনে পড়ছে না? মনে দেখ, মনে না পড়ুক সমস্যা নেই, মনে না পড়লে তো কিছু করার নেই নাকি? মনকে তো বেঁধে রাখা যাবে না। সেই এরকম কিছু মনে পড়ছে? দাঁড়াও দেখি, এটা একটাই শেখায় যে এটা কোথায় গেল সে অঙ্ক, কোথায় চলে গেল? ধরো আমরা লাস্ট টু ডিজিট, তোমার মানে কি বলো তো? কি লাস্ট টু ডিজিট তোমার? ধরো আমরা আমাদের ছিল এরকম সংখ্যা, আমি লিখতেছি এখানে, ধরো এই যে এরকম না নাকি? এটা তোমার লাস্ট টু ডিজিট বের করতে হবে। তাহলে আমরা বলছিলাম না যে একটা সংখ্যাকে তুমি যদি 100 দিয়ে ভাগ করলে আসলে কি পাও? একটা সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে কি পাই আমরা? স্যার একটা সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে স্যার যেটা অবশিষ্ট থাকবে মানে স্যার হ্যাঁ হ্যাঁ, সেটা কি? ভাগশেষটাই স্যার আমরা লাস্ট টু ডিজিট। লাস্ট টু ডিজিট। তাহলে আমাদের আমরা কি বের করলেই হয়ে যাবে? ধরো আমরা যদি এটা ক্যালকুলেট করি, ধরো আমার এখানে ভালো, এটা যদি ক্যালকুলেট করি, এই ক্যালকুলেশনটা যদি বের করি, তাহলে কি আমাদের এটাই, তাহলে কি অ্যান্সারটা হয়ে যাবে না? কি মনে হয়? জি স্যার। এটাই আমি জানতে চাচ্ছি। এটা যদি আমরা করি 999 মড 100 নাকি, এটাই করি যদি আমরা, তাহলে তো হয়ে যাবে আমাদের। ঠিক আছে না? এটাও বুঝতে পারো না? তাহলে তো আর কিছু হবে না। এটাই আমরা ক্যালকুলেটটা শিখছি না, কেমন করে ক্যালকুলেট করতে পারি। এটা ধরো আমরা কেমন করে ক্যালকুলেট করতে পারি সেটা কিন্তু তোমার শিখছি। ওই যে স্ট্যান্ডার্ড একটা নিয়ম আছে যে বাইনারি রিপ্রেজেন্টেশনের সাহায্যে আমরা আমরা বলি, এরকম বলছিলাম যে আমরা যদি আসলে বলি যে এরকম, ধরো 9 9 9, আমরা যদি এটা বলি যে কনগ্রুয়েন্ট এ, আরো করতে পারি যে ধরো আমরা উই ওয়ান্ট টু ফাইন্ড, ধরো তোমরা এরকম করে লিখছো এই যে এটা ফাইন্ড করতে চাই, কিন্তু এখানে এর কিন্তু শর্ত আছে। এ কি হবে বলো দেখি? এ হচ্ছে অবশ্যই তোমার কি হতে হবে, তাই না? উই ওয়ান্ট টু ফাইন্ড এ, ঠিক আছে, হোয়ার এত সমান এত, এন্ড কিন্তু এটি লিখতে হবে। এই কিছুই তো বুঝতে পারছো না নাকি? না স্যার, বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমরা এটা বের করতে চাই, এটা বের করতে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করতে পারি, যাই বলো না কেন, তুমি যদি এটাকে ক্যালকুলেশন করতে পারো স্যার তাও হয়ে যাবে।
হ্যাঁ স্যার বলো বলো। এ 0 সমান হয়ে গেলে তো স্যার ভাগশেষই থাকবে না। না না আমরা তো তাহলে তো ভাগশেষ থাকবে না তোমার, ঠিকই আছে, কিন্তু আসলে সমান হবে না, আমরা এই ক্যালকুলেশন করতে চাই। যদি হতেই পারে এর কি লাস্টের দুটো দিক যদি 0 0 হয় এই সংখ্যাটার কথা আমি করছি, তাহলে কি এর মান 0 হতে না না, কি মনে হয়? জি স্যার ঠিক আছে স্যার। হতেই পারে, সমস্যা নেই, মানে আমরা তো জানি না কি হবে, কিন্তু আমরা বলতে পারি যে এর রেঞ্জটা এর ভিতরে থাকবে নাকি, এবার বুঝতে পারছো? আসলে জি স্যার। আসলে আসলে তুমি এটা আরো স্টিক করতে পারো। তুমি ঠিকই বলছো, ভালো কথা, ধরো আমি আরো স্টিক করতে পারি, যেহেতু লাস্টের 2 ডিজিট বের করবো, আসলে এরকম হবে, তাই না, কি মনে হয় নাকি? আরো রেস্ট্রিক্ট করতে পারি আমরা, লাস্ট 100 দিয়ে ভাগ করলে তো লাস্টের 2 ডিজিট থাকবে তো। না সরি, সেটা কি বলা যাবে? বলা যাবে না তো, কারণ লাস্টের দুটোই স্যার 0 যদি হয়ে লাস্ট জিরো, দুটোই যদি 0 জিরো আর জিরো 1 হয় স্যার, মানে 0 এর পরে 1 তাহলে তো বলতে পারবো না, ঠিক আছে, ওটা বললে ভুল হতো, এরকম হতে পারে, হ্যাঁ 0 1 হতে পারে, তাই না, বা 0 0 হতে পারে তোমার, অবশ্যই 0 1 হতে পারে, এখানে কি হবে আমরা জানি না, তাহলে এটা বলাই সবচেয়ে শ্রেয় আসলে। এদের ভাগশেষ মানে কি ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে বললাম, তাই না নাকি? তাহলে এখন এইটাকে আমরা করতে চাই, এটাকে ধরো আমরা করতে চাই, এখন এটাই বের করতে চাই, ক্যালকুলেট করতে চাই, এটাকে ক্যালকুলেট করতে চাই। তাহলে ধরো আমরা কিন্তু আমরা কিন্তু এটা জানি তোমার, ধরো এটা জানি, এই যে ধরো এখানে যে হিন্টস দিছে আমরা সেটার সাহায্যে করব, কারণ আমিও এটা করতে পারতাম না, এই হিন্টস দেখে দেখে চেষ্টা করে করে আমি করতে পারছি। যদি স্ট্যান্ডার্ড নিয়মে করতাম খুব কঠিন হতো, তাহলে স্ট্যান্ডার্ড নিয়মে কিন্তু আমরা অন্তত তাহলে তোমাকে আগে 9 বের করতে হতো, তাই না নাকি? তাহলে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম এটা জানি, মনে আছে কিনা, তো আমি আসলে না করলে তো মনে থাকবে না, আমি যতই বলে যাই কোনো লাভ নেই। তাহলে এই যে এটাকে আমরা বের করতে পারি 5⁻110 মড 131 কত হয়, আমরা মড 100 এখানে, তাহলে আমরা জানি যে এটাকে বাইনারি রিপ্রেজেন্টেশন করে নেব, বাইনারি রিপ্রেজেন্টেশন করে ওই যে প্রত্যেকবার পাওয়ার 2 2 2 2 করে করে প্রত্যেক ক্ষেত্রে মডুলো 131 বের করে জাস্ট সিম্পল এই যে গুণ করে, এই যে জাস্ট কোন কোন পাওয়ারের তোমার ওয়েট আছে সেটার সাহায্যে এটা করতে পারি, এটা তোমার না দেখলে বুঝতে পারি, এটা এরকম ভাবে আমরা করতে পারি, কিন্তু এরকম ভাবে কিন্তু আমরা করতে পারি তোমার, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে দেখো 5 9⁻9, তাহলে এখানে 9 এর পাওয়ার 9, তাহলে তোমার কথা হচ্ছে যে এই 9⁻9 কত বড় সংখ্যা, সেটা যদি আমরা দেখতে চাই, সেটা কত বলো দেখি, 9⁻9 কত বলতে পারবা? দেখো 9⁻9 কত বড়, অবশ্যই করতে পারবো, তোমার একটু সময় বেশি লাগবে, তাও তোমার অ্যান্সার হবে আমি নিশ্চিত, অনেক বড়, কিন্তু এই যে দেখো, এই যে কত হয়েছে এটা, একক, এক, এক দুই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি, তারও 38,74,20,489 হয়ে গেছে, আর এর মাথার উপরে 9 দিলে তাতেই তোমার অসীম হয়ে যায় এর সাথে। তাহলে এইভাবে কিন্তু করতে পারি আমরা, এই স্ট্যান্ডার্ড নিয়মে তুমি এটাকে বাইনারি রিপ্রেজেন্টেশন করবা, কষ্টকর, খুব বড় হবে তোমার, এবং প্রতি ক্ষেত্রে ওই কাজ করতে হবে। স্যার এটা বাইনারি করতে গেলে তো অনেক বড় হয়ে হ্যাঁ যায় মানে স্যার। সেটা তো করবো না, এই জন্য আমরা অন্য যুক্তি ব্যবহার করব, সেটা বের করা কঠিন, সেটা আমরা দেখাবো। এটার আগে এটা কি বাইনারি করে করছিলে নাকি, যে এই যে মৃণময়ী বা তহিদা, কি দিয়ে স্যার করণী, বাইনারি দিয়ে কেউ করণী বোধ হয় না, এই যে মৃত্যু করিনি না, বাইনারি না, এমনি এই যুক্তি ব্যবহার করে করছে এটা, আমি যে হ্যাঁ যুক্তি ব্যবহার করে, তাহলে এটা এই একটা সমস্যা যে কঠিন হয়ে যাবে, তাহলে আমরা এই যুক্তিকে ধরো ব্যবহার করতে পারবো, আর সেই যুক্তিকে ধরো কেমন করে ব্যবহার করতে হবে। তাহলে পলাশ যেমন এখন অনেক মজা পাওয়ার কথা, কারণ এটাকে আমি করতে পারি না, খুবই কঠিন, কিন্তু আমরা যুক্তি ব্যবহার করে বলে দিতে পারবো লাস্টের দুটো, লাস্টের 3টে ডিজিট কত তাও বলে দিতে পারো, তাহলে কি হবে বলো তো, তোমার যদি বলতাম লাস্টের 3টে ডিজিট কত, কি করতে হতো, তাহলে কোথায় খালি আর গুণ হতো? 1000 টাকা ভাগ করা লাগতো। এখানে 1000 দিয়ে ভাগ করতাম, সমস্যা নেই। যদি বলতাম লাস্টের 4টে ডিজিট কত, তাহলে কত, 10,000 10,000 দিয়ে। তা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম সেটা, তাহলে দেখো আমরা অবশ্যই আমরা নিজেরা করিনি, আমি নিজে করিনি, অবশ্যই বই যে হিন্টস দিছে সেটাকে বুঝে তাহলে তো আমরা তো স্যার এটাতে স্যার যদি বলতে পারি যে 9.9 সমান স্যার যে ফাইনাল ডিজিট সংখ্যা কতগুলো, হুম, সেভাবে তার মডুলে ইউজ করে তো আমরা টোটাল বলতে পারি। অবশ্যই বলতে পারবো, কেন বলতে পারবো না? যদি ডিজিটই তো বলা যাচ্ছে না স্যার, এত ডিজিটাল হতে পারে তো বলা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা বের করে মডুলের সাহায্যে অন্তত বের করতে পারবা তুমি, যদি এখানে ধরো 10-এর পরে ধরো কথার কথা 100 কোটি দিয়ে ভাগ করো, কষ্টকর, জি স্যার। বলতে পারবা কতগুলো, তার সামনে আরো কিছু থাকতে পারে, আমি তো জানি না, তাই না? জি স্যার। সেই, তাহলে এখন ধরো এই যে অবশ্যই বই যে
হিন্টস দিছে সেটাকে আমরা ব্যবহার করব। এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর পাওয়ার তোমার। বলা যাবে না বলতে স্যার, যখন দেখা যায় তার ভাগ করা সম্ভব হচ্ছে না, মানে এই যে ভাগ করতেছি এই সংখ্যাটা বড় হচ্ছে, ওটা মানে বলা যায় দেওয়ার পরে আর কোনো ইয়ে নেই স্যার, হ্যাঁ, ডিজিট নেই কিন্তু তুমি তো ধরো হাতে করলে যতই কষ্ট হোক বের করতে পারবা, ধরো লাগলো তোমার 2 বছর, তাই না? পারবা না বের করতে? হ্যাঁ করা থাকে স্যার। হ্যাঁ, সেটা তো পারবো, কিন্তু আমরা চাচ্ছি যে আমাকে সব দরকার না, আমি লাস্টের 5টা ডিজিট কত জানতে চাই। সেটা জানার জন্য গোটা সংখ্যাটা কত বড় সেটা তো জানার কোনো দরকার নেই, আছে? না স্যার। এটা হচ্ছে তোমার একটা আনন্দ যে আমি গোটা সংখ্যাকে না জেনে, ছোটবেলায় আমরা তো তাই জানতাম যে একটা সংখ্যার লাস্টের ডিজিট দুটো কত, গোটা সংখ্যা না জানে তুমি বলতে পারতাম না, স্বাভাবিক তাই না? কিন্তু মডুলও সেই তোমার ধারণাকে চেঞ্জ করছে তোমার। এই যে বইয়ে যে হিন্টসটা ব্যবহার করছে, আমরা সেই হিন্টসকে ব্যবহার করে তোমার কি করব। ধরো ইভেন আমারও মনে নেই, আমি করছিলাম, চেষ্টা করছিলাম, করে করে তারপরে ধরো চেষ্টা না করলে তো হবে না। ধরো এই যে এটারাও করছে আর কি, ওই যে ওরা যেমন করে করছে সেটাকে ব্যবহার করে এখানে তোমার এই যে ধরো এই মূলত এই হিন্টসটা ব্যবহার করে আমরা দেখো। তাহলে প্রথম ধরো এই যেটা বললে যে সাহেব যেমন যেটা বলে 9⁻9 নিজেই বিরাট এক সংখ্যা, তাই না? এর বাইনারি করে করা এক ঝামেলা, তাহলে প্রথমে একে নিয়ে একটু কাজ করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই হিন্টসটা সে প্রথমে যে দিচ্ছে, যে একে যদি আমরা কোনো একটা সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে ধরো একে যদি কোনোভাবে যুক্তি ব্যবহার করে কিছু, কারণ এ নিজেই 9⁻9 দেখলাম কত 38 কোটি সাম কত হয়েছে জানি, তাহলে ওই বাইনারি করে করা খুব কঠিন। অবশ্যই করতে পারবো, কিন্তু কঠিন, করতে পারবো। তাহলে এই এই একে তোমার মানে ধরো সব অঙ্কের এরকম করা যায় না, এই অঙ্কটাই দিছে ধরো, কারণ একে এরকম যুক্তি ব্যবহার করে আমরা করতে পারি। সেই তাহলে প্রথমে একে একটা সিস্টেম করে নিচ্ছে 9⁻9 কে, তারপরে ধরো এরকম এই যুক্তি ব্যবহার করছে খুব সহজে। প্রথমে তোমাকে বুঝতে হবে কেন এইটা করলো, যে 9⁻9 কে কেন এরকম সিস্টেম করতে হলো, 9⁻9 কে ধরো 9+10 কে এটা কেন বানালো। কারণ আমরা কেবলই দেখলাম 9⁻9 মানেই তোমার 38 কোটি সামথিং, তো এ নিজেই বিরাট বড় একটা সংখ্যা, তাই একে একটু কোনোভাবে আমরা যদি করতে পারি। ধরো তাহলে কি করছে সে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে নাকি? হম, কি খবর, নাকি ঠিক নেই? না স্যার ঠিক আছে স্যার। পলাশ সাহেব হাফসা গেছে মনে হচ্ছে, নাকি হাঁপা গেছে? হ্যাঁ, না তুমি যদি নিজে করতে একটু, তাহলে আরো ভালো বুঝতে পারতে আশা করি। সেটা নিজে করা খুব ইম্পর্টেন্ট। জানি যে অনেক ব্যস্ততা থাকে তোমাদের, সেটাই স্বাভাবিক। ধরো আমরা এরকম প্রবলেমটা তোমার প্রবলেম 3, ধরো আমরা বলছি যে ফাইন্ড দ্য লাস্ট 2 ডিজিট, ধরো আমি লিখিয়ে দেয় তোমাদের তো যেহেতু করনি কেউ, যে মনে টনে নেই যে আসলে কি অঙ্ক, তাও যদি ফাইন্ড দ্য লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিটস, ফাইন্ড দ্য লাস্ট 2 ডিজিটস ধরো অফ দ্য নাম্বার, এই নাম্বার, নাম্বার হচ্ছে ডেঞ্জারাস। ধরো আমি জানতামই না যে এটা এত বড় একটা প্রবলেম। এটা কি ওই গণিত অলিম্পিয়াডে দিছিল নাকি? না স্যার, ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল স্যার, ওই অলিম্পিয়াডের প্রোগ্রাম হচ্ছিল সেখানে মানে সেখানে বলছিল স্যার বোধহয় অবশ্যই বই পড়ছে, অবশ্যই নিশ্চিত। হ্যাঁ, হুম, সেই এগুলো আমাদের সুব্রত স্যার সব জানে। হ্যাঁ, আমি আমি সুব্রত স্যারের কাছ থেকে টুকটাক একটু কিছু শিখছি মাঝে মাঝে, ভালো লাগে স্যারকে, খুবই ভালো লাগে আর কি। তোমরা তো চেনো বোধহয় সুব্রত স্যারকে, না চেনো না? হ্যাঁ, সুব্রত স্যারকে চেনো তোমরা, না দেখো নি কখনো? জি স্যার, চিনি স্যার। হ্যাঁ, উই হ্যাভ টু, ধরো আমরা আমরা লিখি যে উই হ্যাভ টু ফাইন্ড, ধরো উই হ্যাভ টু ফাইন্ড, ধরো এ, ওরা যেমন করে লিখছে সেরকম করে আমি লিখছি, যে ধরো হোয়ার, আমরা মডুলার দিয়ে লিখতে চাই, যে যেইভাবেই বলো যে আমরা উই হ্যাভ টু ফাইন্ড এ হোয়ার, ধরো এরকম একই কথা, খালি মডুলার দিয়ে এরকম 9⁻9 মডুলো এ, সরি কনগ্রুয়েন্ট এ মডুলো ধরো 100। এখানে কিন্তু অবশ্যই আর একটা শর্ত দিতে হবে যে এন্ড এর কিন্তু তোমার একটা পরিচয় আছে অবশ্যই, এভাবে বলতে পারো। অথবা এই যে 0 <a <100 এরকম, এটা কিন্তু বলতে হবে। অথবা এটা করতে হবে, কোনো কথা নাই, অথবা ইট ইজ সাফিসিয়েন্ট টু ক্যালকুলেট, তাহলে এরকম করেও বলতে পারি। যা হোক, যেহেতু ইট ইজ সাফিসিয়েন্ট একই কথা।
সাফিসিয়েন্ট, ধরো বানানটা না ভুল হলে ঠিক করে নিও, টু ক্যালকুলেট। তুমি যদি এটা ক্যালকুলেট করতে পারো, একই কথা, দুটি লেখে না বাদানি পরীক্ষাতে, ইট ইজ সাফিসিয়েন্ট টু ক্যালকুলেট। পরীক্ষাতে এগুলো আসবে না, পরীক্ষাতে আমি যদি দিই তাও ধরো মডারেশন বোর্ড হয়, আউট করে দেবে কিনা তাও জানি না। হ্যাঁ, ধরো এটা ক্যালকুলেট করতে পারলে তাও তো হবে তোমার, তাই না? যদি এটা তুমি বের করো তা হয়ে যাবে না, তাই বলো নাকি? এই যে, ঠিক আছে নাকি? আসলে একই একই সমস্যা। আমরা যদি এটাকে খালি ক্যালকুলেট করি যে 9 টু দা পাওয়ার 9 টু দা পাওয়ার 9 আবার না, তার টু দা পাওয়ার 9 মডুলে 100 যা, বা এ বের করো কনক্লুয়েন্ট দিয়ে, যেখানে এই শর্ত, একই কথা। মডুলে বের করা মানে রিমাইন্ডার, আমরা জানি যে রিমাইন্ডার কখনো তোমার 0 থেকে ছোট হবে না, কখনো 0 সমান বা 0 থেকে বড়, আর যা দিয়ে তুমি ভাগ করছো ডিভিজরের থেকে ছোট, এই একই কথা বলে দিলে। ঠিক আছে, তাহলে এখন ধরো আমরা অবশ্যই বই যে তোমার যুক্তি ব্যবহার করছে সেটাকে আমরা প্রথমে আমরা দেখলাম এ নিজেই একটা সমস্যা, এই 9 টু দা পাওয়ার 9 বড় একটা সংখ্যা, একে আমরা একটু কিছু কিছু করব। ঠিক আছে, একে ধরো কোনোভাবে আমরা একটু ছোটখাটো যদি যুক্তি টুক্তি ব্যবহার করে ছোটখাটো করতে পারি। ঠিক আছে, ধরো যে এর 10-এর ইসে নিয়ে চলে যাচ্ছে, এটা তো আমরা বুঝতে পারতাম না, হিন্ট দিছে বলে কেন 10-এর ইসে নিতে হবে, বা অন্য কিছুতে নিলেও হতে পারে। তাই ধরো আমরা প্রথমে এটা সবাই জানো, ধরো উই নো দিয়ে লিখতে পারো, সমস্যা নেই, উই হ্যাভ বলো, সমস্যা নেই, আমরা জানি, এটা তো জানি তাই না? আমাদের লক্ষ্য, সরি, এটা তো সবাই জানি আমরা নাকি, তাই না? জি স্যার। সবাই জানি রে, তাহলে এটা খুব পাওয়ারফুল। ধরো এই পাশে তুমি যদি কোনোভাবে ধরো অন অথবা -1 আনতে পারো, আর কোনো চিন্তা নাই, এর পাওয়ার যতই দাও না কেন এখানে তত খুশি পাওয়ার দিতে পারো নাকি। এর এই 9-এর পাওয়ার যদি 1 কোটিও দাও, এখানে -1-এর পাওয়ার 1 কোটি দিবা, তাও কিন্তু কনগ্রুয়েন্ট মডুলো 10 হবে। আমরা বারবার এটা বলছিলাম, কোনোভাবে যদি তুমি কোনো কিছুর সাথে এরকম অন অথবা -1 আনতে পারো, খুবই কার্যকারী, খুবই পাওয়ারফুল, না তাই না নাকি? জি স্যার। সেটা ধরো এর সবচেয়ে সহজ। তাহলে ধরো ওই যে কে ঝামেলা করতেছিল 9 টু দা পাওয়ার 9, তাই না? তা চোখ বুঝে এর মাথার উপর 9 দিয়ে দাও নাকি। ধরো 9 টু দা পাওয়ার 9 দিলাম, ধরো কনগ্রুয়েন্ট ধরো -1, তারপর +1 হলে খুব ভালো হয় সবসময়। ধরো +1 তো হলো না, সমস্যা নেই, এটা তো খুব সহজ তাই না? 9 টু দা পাওয়ার 9 করলে কি হবে সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, যা হয় হোক, কিন্তু এইটা হবে আমরা জানি। ধরো -1 হলে খুব, +1 হলে খুব ভালো হতো নাকি, +1 না হয়ে বিপদ হচ্ছে আর কি। তাহলে এখন ধরো কি করতে পারি, এখানে ধরো কি করতে পারবো, এখানে কি হবে, -1 হবে বোধ হয় তাই না? তো জানো যে জোড় যদি হয় এইভাবে দিত, ঠিক আছে। হুম, না, আমি জানি না তোমরা আসলে সত্যি সত্যি এই লাইন বুঝতে পারো কিনা, আমি যেমন ধরো একবার এরকম লিখে দিই, তোমরা সত্যি সত্যি বুঝতে পারো কিনা আমি জানি না। এটা কি বুঝতে পারো, এটা কিন্তু মানে বেসিক প্রপার্টি, হয়তো কেউ কেউ বুঝতে পারো, কেউ কেউ বুঝতে পারো, এরকম লিখতে পারি না, একবার লিখলাম, স্যার। জি মানে স্যার। 2 লাইনে একবারে লিখছি। এইটুকু ধরো এ কিন্তু এর সাথে, কারণ এই যে -10 অবশ্যই মডুলো 10, কারণ আমরা আমাদের এইটা দরকার, ধরো 9, এই যে 9 টু দা পাওয়ার 9, তাহলে আমরা ধরো এরকম লিখতে একবারে লিখে দিতে পারতাম, ধরো সমস্যা নেই, তাহলে এরকম আমরা বলতে পারি 1 লাইনে 2বার লেখা, এটা লিখতে পারি আমরা, তাই না? তাহলে এই যে দেখো, এই কিন্তু ছিল কত, 38 কোটি সামথিং। ধরো এ থেকে ধরো আমরা এইরকম বুঝতেই পারছি যে এ থেকে ধরো এই যে 9 বাদ দিলে অবশ্যই তোমার এই যে ক্যালকুলেটর 9 বাদ দিলেই সে 10 দ্বারা তোমার বিভাজ্য হচ্ছে। বোধহয় লাস্টে 9 ছিল, তাহলে 9 যদি বাদ দাও 80 হয়ে যাবে, তা 80 হলে তো তোমার 10 দিয়ে বিভাজ্য হবেই, আমরা জানি, ওই যে দেখছিলাম। তাহলে এই এই একটা ধরো পেলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে ধরো ওই যে বইয়ের যে হিন্ট সেটাকে আমরা ধরো এরকম করেই করছি, তোমার ধরো বইয়ে যে হিন্টস আমরা ব্যবহার করতে পারি, এতে তো 10 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে একটা যুক্তি, আবার 10 দ্বারা বিভাজ্য মানে কি তোমার ধরো অবশ্যই তোমরা এটা জানো যে এটা ইমপ্লাই করলে 9 -9
তোমার 10k আমরা বারবার লিখছিলাম এটা, তাই না? এটা তো লিখতে পারি নাকি? ফর সাম এটাই আমাদের মূল জিনিস, এটাই আমরা লিখে আসছি ফর সাম ধরো কে ইন ধরো জেড, নাকি? এটা মানো তো নাকি মানো না? জি স্যার। যে অবশ্যই যেহেতু এর আর ডিফারেন্স কে 10 দ্বারা আমরা মেজার করতে পারি, তাহলে অবশ্যই এরকম একটা কে আছে কোনো, তার সাথে 10-এর সাথে গুণ করলে এই দুজনের বিয়োগফলের সমান হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং। তাহলে এটাকে ধরো যে ওরা তো এই তহিদা বা মিতুরা যেমন করে করছে, যে ধরো মিনিমাম ওইটাই করছে ওরা, ধরো এক এক নম্বর নাম দিছে, দিলাম নাম 1 নম্বর দিয়ে, তাহলে একটা 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 জিনিস, সরি আরেকটা লাইন লিখি, তারপর 1 নম্বর নাম দিই, এই মাইনাস এ প্লাস বানাই দিই, কারণ আমাকে তো 9 কে দরকার, তাহলে আরেকটা লাইন বেশি করেই দিই, তাহলে 9 এসে আমাদের মাথা ব্যথার কারণ। একে যদি কোনোভাবে একটু ছোট সংখ্যা বানাই নিয়ে আসতে পারি, এই যে দেখো কি যুক্তি অ্যাপ্লাই করছে, একটু ছোট হয়ে গেছে। এই যে 9 কে আমি 10 কে+9, এই কে কত এ নিয়ে আমার মাথা ব্যথার দরকার নেই, হবে কোনো একটা কে, কিন্তু এইরকম করে লিখতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। হুম, কে যাহাই হোক গা, ধরো এই যে 3 কোটি, সরি 38 কোটি সামথিং কত ছিল না, আমি এরকম করে লিখতে পারি আমরা, এই যুক্তি ব্যবহার করে ফেলে এখন মানে অঙ্ক তোমার হয়ে গেছে। এখন এখন ধরো আমরা এই যে একটা ই কে তোমার খুব সহজে তাহলে ই কে ই করতে পারবো, এখন ধরো এখন তুমি কি বাই ট্রায়ালের সাহায্যে আমরা ই করতে পারি, বা খুব সহজ এটা, যে উই নো, ধরো এখানে তো আমরা ই আছে তো, ধরো আমরা 9 কে ই করবো, প্রথমে ধরো ছোট দিয়ে শুরু করবো, এটা ক্যালকুলেটারে তুমি করতে পারবা যে উই নো, এটা তোমার বাই ট্রায়াল অবশ্যই করতে হবে, বা এমনি আমি যুক্তি অ্যাপ্লাই করে করতে পারি, যে ধরো 9 * 1, ধরো 9⁻³ ঠিক আছে, এটা হচ্ছে আমার এখানে আমি করছি, ধরো এটা মানে হয় তোমার এরকম 729 হয়, বুঝতে পারছো? এটা তো ছোট সংখ্যা, 9 × 9 × 9, তাহলে এটা তো তুমি নিশ্চিত জানো, এটা তো তোমার ধরো কি দিয়ে 100-র মডুলো তো হয় না, কত বাদ দিতে হবে তাও জানো নাকি? কারণ আমার তো আলটিমেটলি 100 দিয়েই করতে হবে। ঠিক আছে কিনা দেখো, এখন তোমাদের মাথার মধ্যে প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে আমি 3 নিলাম কে, এখানে তো 2ও নিতে পারতাম, কারণ আমার এদিকে 9 বানাবো আমি, তাহলে ধরো 2 দিয়ে তার পাওয়ার কোনো কিছু দিয়ে কিন্তু তুমি 9 বানাতে পারতে না, পারতে? কি মনে হয়? না স্যার, সম্ভব ছিল না। সেই জন্য আমরা এমন এইগুলো টেকনিক, যে তোমাকে এমন কিছু নিতে হবে, তুমি 1 দিয়ে করতে পারতে সমস্যা নেই, তারপর আবার 9 বানাতে হতো, 1 দিলে তো 9 এখানে 9 হতো, খুব লাভ নেই তোমার, এই জন্য মিনিমাম ধরো 3 খুব সহজ, 9⁻³ এটা আমরা ক্যালকুলেটার বা তুমি মুখেও করতে পারো, 9 × 81 গুণ আবার 9 এরকম হয়, তাহলে এটা দেখে চোখে দেখেই বুঝতে পারি এটা তো 100 দ্বারা বিভাজ্য না, তাহলে এখান থেকে কত বাদ দিলে 100 দ্বারা বিভাজ্য হবে? 29 বাদ দিলে, এই যে তাহলে এইটা বিয়োগ এইটা কিন্তু 100 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা ফাইনালি আসলে লিখতে পারি 9³ = 29 মডুলো 100, তাই না? নাকি না বুঝতে পারোনি? জি স্যার, ঠিক আছে স্যার। পলাশ সাহেব কি চলে গেছে নাকি? না স্যার, আছি এখন স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ধরো ধরো আমরা ধরো তাহলে একটা লাইনে এরকম লিখলাম বেশি, ধরো একটা লাইন একটু বেশি লিখি, দেখো এই যে, ঠিক আছে, তাহলে এখন ধরো আমরা এখানে খুব সহজেই করতে পারবো, এগুলো এখন খুব সহজ হবে, সমস্যা নেই। তারা আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা কি বানানো, ধরো এর যদি মাথার উপর 3 দিই, তোমরা তো জানো, এই যে মাথার উপর 3 দিলাম, তাহলে ধরো এর মাথা এইগুলো বেসিক প্রপার্টি, এইগুলোতে খুব পটু না হলে তুমি কিন্তু ই করতে পারবে না। স্যার দেখতে পাচ্ছি না স্যার, একটু ও সরি বোর্ড। সরি, হ্যাঁ হ্যাঁ সরি সরি, হ্যাঁ দেখা যাচ্ছে না, সরি, মডুলো ধরো এই যে 100, ঠিক আছে, এই যে, তাহলে ধরো এখানে এইটা তো আমাদের আমাদের যেটা দরকার, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তোমরা জানো, আর এইখানে ধরো এটা খুব সহজ, এটা ক্যালকুলেটর করতে পারবে তোমার, এখানে বোধহয় তোমার কত হয়েছে এরকম, আমি এখানে আছে 24 3 8 9, ধরো 24 3 8 9, এটা ক্যালকুলেটর, এটা খুব ছোট সংখ্যা, মাত্র 24,399, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মডুলো ধরো 100,
হ্যাঁ, এখন এখন ধরো আমরা ই করতে পারবো খুব সহজে। এই যে একে ধরো কি ছোট বানাতে পারি কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। একে ধরো ছোট বানাবো, একে ধরো এডুক করার পর একে আমরা ছোট বানাতে পারি, বলো দেখি। 89 আসবে স্যার। 89 আসবে, তো খুব ভালো, তাহলে 99, কারণ এখানে যদি আমরা -89 দিয়ে দুটো জিরো আসলে 100 দ্বারা বিভাজ্য, চোখ বুঝে। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা ছোট হয়ে গেলে কত? এইটা হচ্ছে পাওয়ার কনগ্রুয়েন্স থিওরি তোমার। ধরো আমি একটা একটা লাইন করে করে বেশি করে করে লিখছি যাতে তোমরা বুঝতে পারো আর কি, যদি সবাই অনেকেই বোঝো, আমি বুঝি না। ধরো এই যে সরি লিখছি 89, তাই না? ঠিক আছে, ধরো মডুলো 100, বুঝতে পারলে? অবশ্যই এটা লিখতে পারবো। এই যে ছোট হয়ে গেল, তাহলে এই দুটো নিয়ে কাজ করতে পারবো এখন। এই দুটো নিয়ে ধরো কাজ করতে পারবো আমরা এখন। 9⁹ ধরো এক এক লাইন করে তারিখ বেশি লিখছি, সমস্যা নেই, কাগজ তো খরচ হচ্ছে না এখানে। তাহলে এইবার দেখো কি হতে হবে, কি বানাতে হবে বলো দেখি। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে কি বানাতে হবে, এই যে এখান থেকে আমরা বলতে পারি। হ্যাঁ, এখানে যদি ধরো এর পাওয়ারকে আমরা যদি ই করতে পারি, ধরো 10 বানাতে পারি, ধরো এই যে 10 বানাতে পারি, কিন্তু আমাদের মূল তো তোমার ছিল 9⁹9, তো ওরা যদি 10 বানাতে পারো তাহলে কিন্তু তোমার খুব ই হবে। এটা 10 বানাতে পারো, এই যে 10, তাহলে আমরা এই যে 9⁹9, 9⁹9, তাহলে এই যে 9⁻10⁻k+9 লিখে দিতে পারবো আমরা। নাকি বুঝতে পারছো কিনা জানি না, দেখো কেন এটা করতে হচ্ছে, এই যে এটা কিন্তু বোঝা খুব স্যার important। বুঝি না, আরেকবার বলেন স্যার। এই যে আমাদের মূল অঙ্ক তো এরকম ছিল না, ধরো 9 না, এরকম ছিল না? তাহলে তুমি জি ধরো স্যার। এটাকে ধরো আমরা এই যে যেহেতু আমরা বের করছি 9⁹9 মানে 10k, তাহলে আমরা এরকম লিখতে পারি না, ধরো 9 10k +9, নাকি এরকম লিখতে পারি না? এরকম লিখতে পারবো না? জি স্যার, লিখতে পারি স্যার। এরকম লিখতে পারি, তাহলে ধরো তাহলে এটাকে যদি আমরা ভাগ করে লিখি, ধরো কি লিখতে পারবো, ধরো 9⁻10k, তাই না, ইন্টু ধরো এই যে 9⁹9, এরকম লিখতে পারবো না? এই যে জি স্যার, পারবো। তাহলে আমরা এখানে যদি 9⁻10 একটাই আনতে পারি তাহলে খুব সুবিধা আমাদের, আর 9⁻9 একটা কিছু আমরা ই করে ফেলছি, ঠিক আছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটা আনার জন্য আমরা ধরো এরকম ই করতে পারি। এইখানে ধরো একটা 9 দিয়ে তুমি গুণ করতে পারো, তাহলে আবার সহজ হয়ে যাবে, মানে সব বেসিক প্রপার্টিকে ব্যবহার করা। এরকম ধরো 9 দিয়ে গুণ করতে পারি আমরা। 9, 1 সেকেন্ড দাঁড়াও দেখি একটু, কি আসছে আবার। হ্যালো, তাহলে দেখো এটাতে কোনো সমস্যা নেই, আছে, কারণ আমরা তো জানি যে গুণ করলেও মডুলোর কোনো সমস্যা করে না, ঠিক আছে, যে উভয় পাশে যদি গুণ করে, তাহলে এখানে ধরো কত হবে, ধরো 9⁻10 কনগ্রুয়েন্ট, এটা কত হবে, এটা জানি কত হবে, 801 হচ্ছে, 9×81 801, তাহলে একে আর আরো ছোট করে দিতে পারি, কত বানাতে দিতে পারি বলো দেখি। 1 হয়ে যায় স্যার। এই যে 1 হওয়া মানে তো আমরা মানে খুশিতে খুব খুশি নাকি এখন, জি স্যার। 1 হয়েছে কি আর কথাই নেই, কোনো যা খুশি তাই করতে পারবো এখন তুমি। হ্যাঁ, তাহলে এখানে এইবার দেখো এই যে ধরো আমরা এটা কিন্তু করতে পারলাম তোমার, এই যে ধরো 10 এই যে ধরো 9⁻ কত 10 = ধরো 1 মডুলো, এক এক লাইন করে বেশি বেশি করে লিখছি, সমস্যা নেই, এই পর্যন্ত কারো সমস্যা থাকার কথা না, ঠিক আছে নাকি, নাকি ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। এই জি যে স্যার। অঙ্ক হয়ে গেছে আর কিছুই না, এখন তুমি যা খুশি তাই করতে পারবা। ধরো এই যে এই ডান পাশে অন আইছে মানে আর কথাই নেই, করো তুমি যদি এর মাথার উপরে পাওয়ার ধরো কে দাও, তাহলে কি হবে, কে নিতে পারি, সমস্যা আছে কোনো? নেওয়া যাবে স্যার। ধরো এখানে 1 এর মাথার উপর কে হবে, সমস্যা নেই কোনো। তারপরে ধরো তাহলে এটা যদি নিতে পারো তাহলে এখানে তোমার
এই যে 9 10 টু দা পাওয়ার কে, যে কোনো কে নিতে পারি। তাহলে এর তো নিলাম, তাহলে আমাদের কে কে প্লাস জানি কি ছিল, করে বানাতে চাও যদি তাই করো। কারণ এই যে দেখো, এই যে আর তার 9 9 টু দা পাওয়ার 9, তাহলে 9 টু দা পাওয়ার 9 দিয়ে তুমি ই করে দিতে পারো, গুণ করে দিতে পারো নাকি। দেখো এখানে তো অনই হবে, তাহলে এদিকে 9 টু দা পাওয়ার 9ই চলে আসবে, সমস্যা নেই কোনো। আমরা 9 টু দা পাওয়ার 9 কার সাথে কনগ্রুয়েন্ট মডুলো সেটা কিন্তু আমরা বের করে ফেলছি বোধহয়, কোথায় জানি, ঠিক আছে না? 9 টু দা পাওয়ার 9 জানি কোথায় বের করছিলাম না, এই যে দেখ এখানে এই যে 9 টু দা পাওয়ার 9 কার সাথে কনগ্রুয়েন্ট, এই যে 89 সাথে কিন্তু, তাই না? এই যে 9 টু দা পাওয়ার 9 কনগ্রুয়েন্ট 89 মডুলো 100। তাহলে তোমার এখানে ধরো আমরা তো এখন আমরা ইজিলি করতে পারি। ধরো এই যে 9 টু দা পাওয়ার 10k প্লাস 9 ইকুয়াল টু 99 কনগ্রুয়েন্ট 89। ওই যে ওটা থেকে ওইখানে তুমি বড় এখানে একটা নাম দিয়ে রাখতে পারো যদি তুমি কিনা থাকে, যদি আমরা এখানে এটা করে ফেলছি কোথায় জানি, এই যে এই লাইলে একটা তুমি নাম দিতে পারো। এই যে এটা কিন্তু আমরা করছি, ধরো এখানে একটা 2 দিয়ে, এখানে এটা 2 দিয়ে একটা সমস্যা নেই, এই লাইনে যদি এর ভিতরে ব্যবহার করছি আমরা, তাহলে এখানে লিখতে পারো যে বাই 2 এর সাহায্যে, বাই 2 এর সাহায্যে এটা আমরা লিখতে পারলাম। এই যে মডুলো 100, ধরো এখানে তুমি যদি একটু ধরো এখানে লিখে দিতে পারো বাই 2, এটা কিন্তু এমনি আমরা করে এই যে বাই 2 ব্র্যাকেট দিই। তাহলে তো হয়ে গেল নাকি, হয়ে গেছে না? এই বাম পাশ কত লিখতে পারি? 9.9 স্যার। 9 পাওয়ার 9, এই যে তাহলে কনগ্রুয়েন্ট তাহলে কি হলো? 89। হ্যাঁ, তাহলে দেখো কোনো কিছু জীবনে বেরই করতে পারবো না, ধরো এই সংখ্যা বের না করে আমরা করে দিতে পারলাম যে এই সংখ্যাকে যদি তুমি 100 দিয়ে, সরি লাস্টের ডিজিট দুটো কত নাকি, জি স্যার। এই সংখ্যা বের করতে পারবো। আমরা খালি এটাকেই দেখছিলাম যে 38 কোটি কত হয়েছিল সামথিং, তার উপর যদি 9-এর উপর দিতে অসীম হয়ে যাচ্ছে, আমাদের ক্যালকুলেটর ধরছে না, ধরো কত ডিজিট হবে জানি না, সেটাও বোধহয় বের করা যায়, আমি ধরো জানি না। তাহলে আমরা কিন্তু এই পেয়ে গেছি যে তোমার একে যদি এই সংখ্যাটা লাস্টের দুটো ডিজিট কত, এখন তোমার যদি তুমি যদি লাস্টের 3টে ডিজিট কত বের করতে পারবা, পারবো না? আসলে এইটা সব জায়গায় ব্যবহার করতে হবে তোমার এই যুক্তিকে, এটা খুব পাওয়ারফুল এই ঘটনা, কারণ একে ছোট বানাতে চাই, আর এখানে খালি তখন 1000 দিতে হবে, আর এইগুলো 1000 দিলে এখানে কত হবে বলো দেখি, এটা দিয়ে কিন্তু করতে পারবো না, হবে 729 থাকবে তখন 1000 দিয়ে যদি ভাগ করো নাকি, জি স্যার। এখানে কিন্তু 729 থাকবে, তাহলে সেটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। 729-এর পাওয়ার 3 দিতে হবে তোমার, দিয়ে তারপর 1000 দিয়ে, তা তুমি যদি মজা পাও নিজে দেখতে পারো যে লাস্টের 4টে ডিজিট, লাস্টের 3টে ডিজিট কত, তাই না? কি কারো কি প্রশ্ন আছে কোনো নাকি? হ্যাঁ, না স্যার। পলাশের যেমন বলছে যে কিন্তু না, এই হচ্ছে এই জন্যই এই ধরো কি বলে মডুলার থিওরি বলে এত পাওয়ারফুল, যে আমি ধরো সাম সেন্সে ইম্পসিবল এখানে কতগুলো ডিজিট আছে বের করা, সাম সেন্সে তোমার খুবই ইম্পসিবল, কিন্তু আমি সেটা বের না করেও ধরো আমি বলে দিতে পারি লাস্টের দুটো ডিজিট কত, বা লাস্টের 3টে ডিজিট কত, বা লাস্টের 4টে ডিজিট কত, বা লাস্টের 5টা ডিজিট কত, যুক্তি ব্যবহার করে, এই যে মডুলাস থিওরি যুক্তিকে ব্যবহার করে। অবশ্যই অবশ্যই আমরা এই যুক্তি নিজেরা অ্যাপ্লাই করতে পারিনি, যে বই যে হিন্টস দিচ্ছে সেটাকে ব্যবহার করছি কিন্তু আমরা, ঠিক আছে? তবে কিছুটা হলে মজাদার যে আমরা পারি না, কিন্তু লাস্টের দুটো ডিজিট কত বা লাস্টের 3টে ডিজিট কত সেটা বের করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে খালি একটা ধরো কমেন্ট লিখতে হবে যে যে দুই ভাবেই ধরো কমেন্ট লিখলে হয়ে যাবে যে দেয়ারফর দ্য লাস্ট টু ডিজিট অফ এত, দ্য লাস্ট টু ডিজিটস অফ কত 999 ইজ 89। তোমরা পারলে লাস্টে 3 ডিজিট কত বের করে দেখো, যদি মজা পাও, মজা না পেলে তো বের করতে পারবে না কখনো, তোমার করতে ইচ্ছা করবে না কখনো। হ্যাঁ সেই
লাস্টের 3 ডিজিট ধরো কত হবে? দেখো আমরা তাড়াতাড়ি অঙ্কগুলো শেষ করে তোমাকে কোর্সটা শেষ করে দিতে হবে। অতীব তোমরা হয়ে গেছে। আর দেখি আজকে তো এক অঙ্ক করতে 1 ঘন্টা শেষ। আর একটা আমরা এরকম অঙ্ক দিছিলাম, এটা কতদিন বলছিলাম বোধহয়, না এটা তো করে ফেলছে বোধহয় সবাই তোমরা, তাই না? এটা বলছিলাম যে এটাকে 9 দ্বারা ভাগ করলে, কারো তো প্রশ্ন নেই নাকি এটাতে? না স্যার নেই। তাহলে লাস্টের 3টে ডিজিট কত যদি বের করতে পারো দেখি, বা 4টে ডিজিট, এই সংখ্যাটা লাস্ট 4টে ডিজিট কত, বা 3টে ডিজিট কত, 4টে ডিজিট কত, লাস্ট 4 ডিজিট কত? ধর আমরা এরকম একটা অঙ্ক তোমার এরকম করছিলাম যে ফাইন্ড দ্য রিমাইন্ডার, ফাইন্ড দ্য রিমাইন্ডার। তোমরা যেহেতু এই যে ফাইন্ড দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার, ফাইন্ড দ্য রিমাইন্ডার when, ধরো এর ফাইন্ড দ্য রিমাইন্ডার when এত is divided by 9, ঠিক আছে? এটাকে যদি এক বিরাট সংখ্যা নাকি, কি মনে হয়? Find the remainder when 444 to the power 4444 is divided by, কোনটা বড় বলো দেখি সংখ্যা? এটা বড় না এটা বড়? 9 to the power 9 to the power 9 বড় না এটা বড়? কি মনে হচ্ছে? আমি নিজেও জানি না, তোমাদের কাছে কি মনে হচ্ছে কোনটা বড় হবে? স্যার উপরেরটা 9 টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার 9 আমার মনে হয়। হ্যাঁ সেটাই মনে হওয়ার কথা, জানি না, তাই হওয়ার কথা, কারণ এটা ধরো 9 কে 38 কোটি কতবার গুণ করা, তাই না? জি স্যার। আর এটা তো 444 কে বলা মুশকিল, যার জানি না আমরা, ধরো 444 কে সরি 4444 কে 4444 বার গুণ করা। ধর এখানে ইচ্ছা করে মানে অঙ্কটা তৈরি করা যায় না, ইচ্ছা করে 9 দিছে, কারণ 9 এর বিশেষ বৈশিষ্ট্য আছে যে 9 দ্বারা একটা সংখ্যা বিভাজ্য কিনা সেটা আমরা বুঝতে পারি যদি এই সংখ্যার যোগফল গুলো তোমার বিভাজ্য হয়। আর আর যে কোনো একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য না, কিন্তু তা থেকে কত বিয়োগ করলে 9 দ্বারা বিভাজ্য সেটা কিন্তু আমরা বলতে পারি, তাই না? নাকি সেটা তো আমরা বলতে পারি নাকি? ধরো এটা সলিউশন করে দিই, বেশি আসতে যেহেতু দেওয়া হয়েছে করে দিই, তাহলে আমরা এটা কি ধরো এটা কি 9 দ্বারা বিভাজ্য, কি মনে হয়? এটা কি 9 দ্বারা বিভাজ্য? কি এটা বলতে পারো না? এটা কি 9 দ্বারা বিভাজ্য কিনা? আশরাফুল ইসলাম, এটা কি 9 দ্বারা বিভাজ্য? না স্যার 9 দ্বারা বিভাজ্য না স্যার। হ্যাঁ তো 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এদের কত বিয়োগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে সেটাই আমরা চোখ বুঝে বলে দিতে পারি, কোনো হিসাব নিকাশ কিছু করা লাগবে না। কত বিয়োগ করতে হবে? 16। 16 মানে এই সংখ্যাগুলোর যোগফল, তাই না? 16 বললে তো আমরা বুঝতে পারবো না, এইটা বললে বেশি ভালো, তাই না? যে একটা সংখ্যা তোমার 9 দ্বারা বিভাজ্য না, কিন্তু এই যে তার যে ডিজিট গুলোর যোগফল যদি সেই সংখ্যাটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে সে অবশ্যই কিন্তু তোমার 9 দ্বারা বিভাজ্য। এটা আমরা কিন্তু তোমার ইসে পড়ছিলাম, এটা কিন্তু আমরা অবশ্যই বলতে পারি যে মড 9, এটা কিন্তু আমাদের থিওরাম, ওই থিওরাম থেকে আমরা পাইছি যে একটা সংখ্যা তোমার 9 দ্বারা বিভাজ্য হবে যদি এবং কেবল যদি সেই সংখ্যার ডিজিট গুলোর যোগফল তোমার 9 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু ওখান থেকে আমরা একটা নতুন একটা থিওরাম পেয়ে গেছি যে ওই যে জাস্ট এন কনগ্রুয়েন্ট, আমি দেখাইছিলাম কতদিন, একই জিনিস বারবার দেখার লাভ নেই সেই। তাহলে এখন এখানে ধরো আমরা কেমন করে যুক্তি অ্যাপ্লাই করে এটাকে আমরা করতে পারবো একটু সহজে, ধরো আমরা করতে পারবো যে জাস্ট এই যে এমনি তো করতে পারি না, এটাই কিন্তু অসীম দেখাচ্ছে, কারণ ক্যালকুলেটর করলে অসীম ইনফিনিটি চলে আসতেছে তোমার। তাহলে আমরা ধরো এখানে একটু ওই যে আসলে বই যে হিন্টস দেওয়া আছে ওটার সাহায্যে আমরা করছি তোমার, এগুলো তো আমার জন্য করা কঠিন, অবশ্যই চেষ্টা না করে। হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি, এটা তো 16 হবে, 16 তে 2 টু দ্য পাওয়ার 3 ইনটু এই যে 2, 8 দুগুণে 16 মডুলো তোমার ধরো 9,
এই যে, ঠিক আছে, এটা আমরা করতে পারি। ধরো এখন এখানে ধরো এখানে কিছু যুক্তি টুক্তি অ্যাপ্লাই করতে পারি, যে আমরা যদি আমরা বলি খালি যে কোনোভাবে যদি এখানে অন টন বা মাইনাস অন আনতে পারি আমাদের কিছুটা সুবিধা হয়, সেইটাকে আমরা প্রয়োগ করার চেষ্টা করতে পারি। আশা করি যে অবশ্যই আমরা প্রয়োগ করার চেষ্টা করতে পারি, যে যেহেতু এই যে 9 আছে আর এটা কি 8 আছে দেখেই বুঝতে পারছি যে ধরো একে কোনো স্যার কিছু একটা। হ্যাঁ বলো। স্যার এটা 2 হবে না -1 হবে স্যার? হ্যাঁ কোনটা? না স্যার এখানে 2 টু দি পাওয়ার 3, স্যার 2 টু দি পাওয়ার 3 এর পাশে স্যার ইনটু 2 দিছেন স্যার, এটা 2 হবে না -1 হবে? মাইনাস ওয়ান হবে একটু করে। এটা কত তোমার? 8 16 না? 8 টু দি পাওয়ার 3 তো 8, 8 দুগুণে 16 না নাকি? ঠিকই তো আছে। আমি তো অন্য কিছু করিনি এখনো, নাকি বুঝতে পারোনি? জি স্যার বুঝতে পারছি। মাইনাস ওয়ান পরে হবে, সেটা পরের কথা। ধরো সেটা পরে হবে, আমরা করছি এখন এই যে এটা ব্যবহার করে তারপরে আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে 8 থেকে তুমি যদি মাইনাস ওয়ান করো এটা কিন্তু তোমার মডুলো 9, তাই না? তাহলে আমরা এর পরের লাইনে ওটা বলতে পারি। সেটা বলছো বোধহয়, তাই না? সেটা বলছো নাকি? গতদিন বোধহয় আমি একটু লিখে দিছিলাম, সেটা হয়তো হতে পারে, বললাম হয়ে গেছে। তাহলে এখানে ধরো এই যে, তাহলে এই একই সূত্র অ্যাপ্লাই করলে একবারে লিখতে চাচ্ছিলাম আমি, তাহলে এ যদি এর সাথে কনগ্রুয়েন্ট হয়, এ যদি হয়, তাহলে অবশ্যই এখানে আমরা -1 ইন্টু ধরো 2 মডুলো 9 অবশ্যই দিতে পারবো, এটা কোনো সমস্যা নেই। যে একই গুণের যুক্তি ব্যবহার করলাম, যে এই পাশে ধরো এরে দিয়ে গুণ করলাম, এটাকে গুণ করলাম, কোনো সমস্যা নেই। এই যে এটা হয়ে গেল, এটা তো বুঝতে পারছো তাই না? এক লাইনে লিখিনি আর কি, এডে আর এডেকে মিলাই কিন্তু এটা লিখলাম, ঠিক আছে নাকি? না ঠিক নেই? হুম, ঠিক আছে। তাহলে এর মাথার উপর দিয়ে দিলাম 4 4 4 4, এর মাথার উপর দিয়ে দিলাম 4 4 4 4 মড 9, নাকি? তাই না? স্যার এই দুইটার কম্বিনেশনটা বুঝলাম না স্যার। তো এটা বুঝতে পারলে না যে এটা তো কনগ্রুয়েন্ট এত মডুলো 9, এটা তো ঠিক আছে তাই না? এই লাইন থেকে এই লাইন তো ঠিক আছে। জি স্যার। তাহলে এখন আমরা এটা তো জানো, এটা তো 8 নাকি? জি 8 থেকে -1 মানে এইদিকে আসলে প্লাস হয়ে যাবে 9, 9 তো এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। বুঝতে পারছি। তাহলে এখন এই দুটাকে করে দিলাম আমরা, এই দুটো তো তোমার এই যে এ কনগ্রুয়েন্ট বি, তুমি যদি ধরো এখানে 2 দিয়ে গুণ করো, দেখো খেয়াল করে, এখানে 2 দিয়ে গুণ করো, জি এখানে 2 দাও, ধরো মনে মনে এখানে 2 দাও, ধরো এখানে 2 দাও, এখানেও 2 দিতে পারবা, সমস্যা নেই তো, পারবা না? পারবো স্যার। তাহলে কি এ যদি কনগ্রুয়েন্ট এডে হয়, আবার সেই একই জিনিস এ যদি এর সাথে কনগ্রুয়েন্ট হয়, তাহলে কি এডে কনগ্রুয়েন্ট এডে হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে তো 4 4 4 দিলাম, কিন্তু এখানে তো এই পাশে লেফট হ্যান্ড সাইডে 2 কিউব দিলাম না হ্যাঁ, কোথায় কোথায়? স্যার, নিচের লাইনে, তারপরের লাইনে। এ লাইন তো এখান থেকে এ কনগ্রুয়েন্ট বি মডুলো 9, তাই না? জি স্যার। আবার বি কনগ্রুয়েন্ট সি মডুলো 9, তাহলে কি এ কনগ্রুয়েন্ট সি মডুলো 9 না? জি স্যার না বুঝতে পারো এবার? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ওই যে এটাই তো আসলে এই লাইন লেখারই দরকার নেই, তাহলে এখানে ধরো একবারে -2 লিখে দিই, ঠিক আছে। এই লাইনটা বুঝতে পারো, এটা পটু হতে হবে খুব, না এটা খুব ব্যবহার করি যে তোমার থিওরি তোমার হাতে হাতে করতে হবে, না করলে আসলে এটা হবে না। তাহলে ধরো এই যে আমরা এখানে কিছুটা সহজ হয়ে গেল এখন আমাদের, নাকি? এইদিকে ধরো কত হবে? এদিকে ধরো কত হবে? হ্যাঁ এদিকে ধরো মাইনাস তো কি হয়ে যাবে, যেহেতু জোড় প্লাস হয়ে যাবে না, তাই না? ঠিক আছে, আমরা এরকম করে দিতে পারি, মাইনাস তুলে দিতে পারি, কোনো সমস্যা নেই তো, ঠিক আছে। হুম, কোনো সমস্যা নেই, কারণ -1 টু দা পাওয়ার এত মানে +1, যেহেতু জোড় সংখ্যা। তো কিছুটা ধরো আমাদের হয়েছে, ধরো এইটাকে আমরা অঙ্ক আমাদের ধরো অর্ধেক অঙ্কই হয়ে গেছে আর কি, সমস্যা নেই, অঙ্কই হয়ে গেছে প্রায় বলতে গেলে, খুব সিম্পল যুক্তি। ধরো এর একটা নাম টাম দিয়ে ছুঁয়ে দাও, সমস্যা নেই, একটা নাম দিই। এখন আমরা ধরো কে অ্যাপ্লাই করব, ওই যুক্তিটাকে অ্যাপ্লাই করব তোমার, তাহলেই কিন্তু হয়ে যাবে। ধরো এই যে এর মূল যুক্তি হচ্ছে এখানে,
যে 2 এইটা হচ্ছে খুব পাওয়ারফুল, এইটা আমাদের খুব হেল্প করবে এই যুক্তিটা, যে এখানে ধরো আমরা এটা খুব হেল্প করবে আমাদের। এটাকে ধরো আমরা এই যে এইটা 2 কিউব মাইনাস 1 মডুলো 9, এটা আমাদের খুব হেল্প করবে। ঠিক আছে, ধরো এই যে ধরো এখানে আমরা তাহলে আমরা চাইবো এমন করে যে 3 এর কোনো কিছু আনতে, তাহলে আমরা ধরো 3 দিয়ে ভাগ করবো, এটাই মনে করো যে এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতেছি, তাহলে 1481 প্লাস ধরো 1, এটা সিম্পল তুমি করলেই বুঝতে পারবা যে এই সংখ্যা 3 দিয়ে কেন ভাগ করলাম, কারণ এই যে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু -1 মডুলো 9, এটা খুব পাওয়ার। আমরা এই 4 একে 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে ধরো এরকম 1 অবশিষ্ট থাকে। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমরা কিন্তু দেখো এটা জানি যে 2 কিউব, আমরা কিন্তু এটা জানি কনগ্রুয়েন্ট -1 মডুলো 9। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই কিন্তু এটা করতে পারি যে 2 কিউব, তাহলে এর মাথার উপর এটা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের 444, তো ধরো এটা আমরা সবসময় জানি কনগ্রুয়েন্ট ধরো -1 1481, এটা তো কোনো সমস্যা নেই আছে। এটা তো কোনো সমস্যা আছে, এটা তো না। অবশ্যই করতে পারবো। তাহলে এই পাশে কত হবে, +1 হবে না -1 হবে, তুমি বলতে পারবো অবশ্যই। -1 -1 হবে। ধরো এখানে আমি এই দিলাম, এখানে ধরো এরকম দিলাম যে 2, এটা ধরো কি হবে যে আমাদের মূল তো 444 বানাতে হবে, সরি 4444 বানাতে হবে, কিন্তু একটু সমস্যা আছে, সেটা আমরা ঠিক করে নেবো পরে। ধরো এখানে কিন্তু তাহলে কত হবে, এখানে ধরো 3 × 1481, ঠিক আছে, এখানে হবে ধরো -1 মডুলো 9, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 444 বানাতে হলে কি আনতে হবে, এর সাথে কত যোগ আনতে হবে, 2 দিয়ে গুণ হ্যাঁ, দিলে 2 দিয়ে গুণ দিলে হয়ে যাবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই যে ওই যুক্তি ব্যবহার করছে 2 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। তাহলে 2 3 × 1481, ধরো এদিকে আমরা জানি যে 2 দিয়ে গুণ দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এদিকে ধরো -2 হয়ে যাবে মডুলো 9 হয়ে যাবে, এই যে কোনো সমস্যা নেই। তাহলে এইটা দ্বারা আমরা পেয়ে যাবো, এই যে হয়ে গেল আমাদের। খুব সিম্পল যুক্তি, কিন্তু এত বড় বড় সমস্যাকে সমাধান করা যায়। সরি, এখানে এটা তো মাথার উপর হবে 2, এটা আমরা জানি 4 একবারে লিখে দিলাম, কারণ এটা অবশ্যই কিন্তু পাওয়ার 2 4 +1 হলে এটা হবে। আর এখানে হবে তোমার -2 মডুলো ধরো 9, ঠিক আছে না? এই যে তাহলে এখন তো পুরো হয়ে গেছে প্রায়, নাকি? এখন প্রায় হয়ে গেছে আমাদের অঙ্ক। কি আছে এখানে, কি আছে এই যে দেখো, তাহলে এই যে কনগ্রুয়েন্ট এত মডুলো 9, তাহলে তুমি প্রমাণ করছো যে এত কনগ্রুয়েন্ট -2 মডুলো 9, তাহলে এই দুটোর সাথে আমরা কি লিখতে পারবো, এত কনগ্রুয়েন্ট -2 মডুলো 9, তাই না? নাকি এত 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 কনগ্রুয়েন্ট মডুলো 9, এই যে এত এত, আর এই জিনিসই আবার হয়েছে কিন্তু -2 মডুলো 9। ধরো এটাকে যদি তুমি 2 নম্বরই দাও, ধরো নামটাম তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবে, ধরো 2 যদি দাও ধরো, তাহলে আমরা কি বলতে পারি যে বাই 1 and 2, 1 and 2 থেকে আমরা কি পাবো, কি লিখতে পারবো, খুব সহজে লিখতে পারবো, অনেক ছোট হয়ে গেল আমাদের প্রবলেম, যে আমরা অবশ্যই এটি লিখতে পারি যে 4 4 4 4 4 4 4 4 কনগ্রুয়েন্ট -2 মডুলো 9, তাই না? নাকি এটুকু তো লিখতে পারি, বুঝতে পারছো নাকি এটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন এখানে একটা সমস্যা হয়েছে, আমরা তো জানি যে এটা তো রিমাইন্ডার, -2 কে তো রিমাইন্ডার বলতে পারবো না, আমরা পারবো? কারণ আমরা জানি যে রিমাইন্ডার তোমার সবসময় কি হয়, 0 থেকে বড় বা 0 এর সমান হয়, 9 থেকে ছোট। তাহলে আরেকটা লাইন খালি লিখতে হবে, ওই যে আবার সেই একই থিওরি ব্যবহার করতে হবে, যে এরকম সমস্যা হলে আমরা এরকম লিখতে পারি যে -2, তুমি এরকম লিখতে পারো কিন্তু 7 মডুলো 9, তাই না? এটা লিখতে, এটা হবে তো নাকি? অনেক কিছুই কিন্তু হবে, কিন্তু সেটা লেখা যাবে না, তোমাকে এমন একটা লিখতে হবে এখানে যে সে যেন 0 থেকে বড় হয়, 9 থেকে ছোট হয়, সেরকম কিছু আনতে হবে। তাহলে এই দুটোকে আর এই দুটোকে কম্বাইন করলে আবার কি লিখতে পারি, এটা এক লাইনে লিখে দেওয়া যায় তো, যে এই দুটোকে কম্বাইন করলাম, যে এই দুটো থেকে আবার লিখতে পারি আমরা কি, যে দেয়ারফর আমরা এটা লিখতে পারি
এই যে আমাদের অঙ্ক হয়ে গেল, দেখো এই যে অসীম একটা জিনিস, ক্যালকুলেটর বলছে অসীম, কিন্তু আমরা যুক্তি ব্যবহার করে বললাম এইটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে তোমার রিমাইন্ডার হবে 7, নাকি বুঝতে পারোনি? হ্যালো, স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ এটা তো তাহলে তোমার তুমি এটাই আনন্দ পাবা তখনই যখন ভাববে যে এটা অসীম একটা জিনিসকে তুমি করতে পারছো ইসের যুক্তি ব্যবহার করে। আসলে কিন্তু কিচ্ছু ব্যবহার করিনি, খালি ওই যে কনগ্রুয়েন্টের প্রপার্টি গুলোকে ঘোরায় ফেরায় ব্যবহার করছি। ঠিক আছে, স্যার বলো। -2 = 7 মডুলো অফ 9 স্যার, এখানে হ্যাঁ। তো ভাগফলটা মাইনাস এসে গেল না স্যার? কোথায়? এখানে এই লাইনে? স্যার জি স্যার। না এই লাইনে কিন্তু একটা সমস্যা হয়েছে নাকি, যে আমরা তো ধরো মাইনাস, কারণ আমরা জানি যে ডিভিশন অ্যালগরিদম আমাদের বলছে, হ্যাঁ এই সমস্যা থেকে আমাদের হতে হবে। না সেটা বলছি না স্যার, বলছিলাম যে এই লাইনে a - b = k × n বলি স্যার, k এর মানটা তো অলওয়েজ আমরা পজিটিভ করি, কিন্তু এখানে k এর মানটা নেগেটিভ আসলো না স্যার? কে এর মান অলওয়েজ পজিটিভ কে বলছে? কে তো ইন্টিজার বলছি, জেড এর। ইন্টিজার, এনি ইন্টিজার। হ্যাঁ তা ইন্টিজার তো নেগেটিভ হতে পারে, সমস্যা কি? ও আচ্ছা। কে তো বলিনি যে ন্যাচারাল নাম্বার, কে কিন্তু বলছি ফর সাম ইন্টিজার কে, তাই না? জি স্যার। মানে সব লজিক্যাল, না হলে তো হবে না। ধরো এখানে কিন্তু তুমি এখানে কিন্তু 14, ধরো এখানে কত দিলে? 14 দিলে হতো নাকি? 14 দিলে হতো নাকি? না, কত দিলে হতো? ধরো কত দিলে হতো? 7 এর পরে কত দিলে হতো? ধরো -18 হতো কত দিলে? 16 দিলেও কিন্তু হতো, কিন্তু 16 দিলে কি কাজ হবে আমাদের? না অনলাইন আবারই আছে স্যার। এই যে ঝামেলা হয়ে যাবে, তাহলে এই জন্যই তোমাকে এমন চুজ করতে হবে। 16 তো ভাগশেষ হতে পারে না, ওই যে 0 থেকে বড় সবকিছু যুক্তি তোমার, বুঝতে পারছো? জি স্যার। সেইটা। আর একটা অঙ্ক ছিল, যদিও কয়টা বাজে? 1 ঘন্টা হয়ে গেছে বোধহয়, না? 1 ঘন্টা হয়ে গেছে। আর একটা অঙ্ক ধরো ছিল, এইটা যেমন ধরো করে করা, আমি 5 মিনিটে করে দিই, বেশি বিভাগ লাগবে না, খালি তাড়াতাড়ি শেষ করে দিতে হবে তোমাদের। এই ধরনেরই এইগুলো প্রবলেম, এইগুলো সুব্রত স্যার আগে আমাদের এসে ক্লাসে বলতো, আমি বুঝতাম না। ধরো ইভেন ধরো আমি বুঝছি এত বছর পরে, তোমরা যদি আরো আগে বুঝছো আমার, তাহলে আরো ভালো বেশি শিখতে পারবা তোমরা। সেটাই ধরো 12 নম্বর ছিল এরকম, যে এরও এরকম ছিল যে তোমার ধরো লাস্টের 3টে ডিজিট কত তোমার, এরকম একটা অঙ্ক ছিল, এই যে ওটার প্রথমটার মতো, ফাইন্ড লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট তোমার, 3 ডিজিটস, এর লাস্ট 3 ডিজিট কত? বুঝছো? 7 এর পাওয়ার, ওই যে আপনার এটাকে কিন্তু ধরো দিয়ে করতে পারবো, এটা সহজ, এটা কিন্তু আমরা ধরো দিয়ে করতে পারবো। দেখি এটা আমি দেখাই যে এটা যেমন করছিল, আমি এটা দেখাই, তোমাদের একটু দেখাই। এটা বোধহয় কার এটা আছে আমি জানি না, এখানে এই যে মিতুরটা আছে বোধহয়, সম্ভবত দেখি মিতুরটা দিয়ে আমি দেখাচ্ছি, বোধহয় এটা দিয়ে করছিল। এই যে দেখ, এই যে দেখ, এই যে দেখো এটাকেও করছিল এই দিয়ে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? হ্যালো? স্যার একটু জুম করেন। এই যে দেখো, বেশি দিন হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে? এই যে দেখো, সরি, এই যে দেখো, এটাকেই সেই দিয়ে করছিল একটু। তোমার অবশ্যই কিন্তু অ্যান্সার কারেক্ট, একটু খালি সময় লাগছে আর কি তোমার। এই যে দেখো 4 4 4 4, এই যে বাইনারি রিপ্রেজেন্টেশন করছে, এই যে বাইনারি রিপ্রেজেন্টেশন করে তোমার, এই যে বাইনারি রিপ্রেজেন্টেশন চলে যাচ্ছে, ছেড়ে দিলে বুঝতে পারছি। এই যে বাইনারি রিপ্রেজেন্টেশন করছে, বাইনারি রিপ্রেজেন্টেশন করে 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 তোমার এই যে দেখো, এই যে 2 পাতা লাগছে খালি, কিন্তু করে ফেলছে। কিন্তু কিন্তু এখানে খুব মজার যে এগুলো কিন্তু রিপিট হয়, এত সহজ যে নয় তো, খালি একবার 7 হচ্ছে, একবার 4 হচ্ছে, 7 হচ্ছে, 4 হচ্ছে, 7 হচ্ছে, 4 হচ্ছে, 7 হচ্ছে, 4 হচ্ছে, এই যে কয়েকটা স্টেপ করতেছে, তারপরে কিন্তু হয়ে গেছে তোমার। হুম আরে আরেকটা অঙ্ক ছিল তো, ওই আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে দেখো, হ্যাঁ এটা কই গেল? ওরে করছিলে না তুমি 799 রেটে? হ্যাঁ এই যে দেখো, আমরা যেটা এখন দেখাতে চাচ্ছি, দেখো 7^999, 7^999, ঠিক আছে? এই যে
একে ধরো যদি ই করে যে বাইনারি আমরা কোনো যুক্তি ব্যবহার না করলে এইটুকুর ভিতরে হয়ে গেছে, কিন্তু খুবই সিম্পল, যে 7⁹999 একে ধরো এই যে বাইনারি রিপ্রেজেন্টেশন করছে, তারপরে ওই যে যুক্তি ব্যবহার করছে যে মডুলোর যে স্ট্যান্ডার্ড রুল, ধরো তুমি কোনো এমনি বিশেষ কোনো যুক্তি ব্যবহার করতে পারছো না, জাস্ট ওই ই করে খালি, খুবই মজার এগুলোতে ধরো ই খালি রিপিট আসে তোমার, এই যে, নাকি বুঝতে পারোনি? দেখা যাচ্ছে না? না যাচ্ছে স্যার, জুম এ- করে নিলেই দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, এই যে দেখো সে কি জাস্ট কি করছে, এই 999, সরি 999 কে তোমার বাইনারি রিপ্রেজেন্টেশন করছে, ঠিক আছে? বাইনারি স্ট্যান্ডার্ড নিয়ম, যেটা আমরা ধরো কিছু জানি না, যুক্তি ব্যবহার করতে পারি না, এই যে স্ট্যান্ডার্ড নিয়ম করছে, জাস্ট বাইনারি রিপ্রেজেন্টেশন করছে। তাহলে কার কার ওয়েট আছে তোমাদের? কেউ তো 0 হয়েছে, কেউ 1 হয়ে গেছে, যে 0 হয়েছে তার তো কোনো ওয়েট নেই, তাহলে সে ওই যে 2⁻0, 2⁻1, 2⁻2, 2⁻3 আসলে বের না করলে বোধহয় চলতো, খালি পাওয়ার স্কয়ার করে করে গেলেই হয়ে যেত, সেই করে জাস্ট এই যে দেখো এগুলোকে গুণ করে তাহলে বের করে ফেলছে, কিন্তু যে তোমার কত হয়েছে, এই যে 143 হবে লাস্টের তোমার 3টা ডিজিট। আমরা অন্য স্যার, হ্যাঁ গুণ করে ফলটা বের করতে গিয়ে পারছিলাম না, ওই জন্য এভাবে করে নিয়ে হ্যাঁ, এই যে তোমার এই যে মানে গুণফল তো সহজই হয়, এটা তো সহজ গুণফল আছে তোমার, অনেক বড় হয়তো। ভাগ করে দেবা, ক্যালকুলেটর করবে, তোমার তো করতে হবে না। স্যার হ্যাঁ ক্যালকুলেট তো হচ্ছিল না, মোবাইল থেকে করেছিলাম, তারপরেও করতে পারছিলাম না, অনেকক্ষণ হ্যাঁ, ট্রাই করেছিলাম এটা। হ্যাঁ। তো এইভাবে করতে পারি এক, আর একটা হচ্ছে তোমার আমরা ধরো ই দিয়ে করতে পারি, ধরো আমরা যেটা এখন এই ধরো যুক্তি ব্যবহার করে আমরা করতে পারি, ঠিক আছে? দেখো সেটা আমি দেখাবো যে যুক্তি ব্যবহার করে করতে পারি। 7⁹999 ফাইন্ড দ্য লাস্ট 3 ডিজিট, যুক্তি ব্যবহার করে আমরা করবো। কেমন করে এই কেবলই যেটা ব্যবহার করলাম, সেই ধরো সেই যুক্তিটা, যে ধরো আমরা প্রথমে হয়তো এটা একটু বোঝা যায় না অবশ্যই যে কেন এটা হবে, তার পরে একটু পরে বোঝা যায়। যে ধরো সাপোজ 7⁴ কত, এটা সবাই জানো তুমি, ধরো 2401 ক্যালকুলেটর করে দিতে পারবে, খুব স্বাভাবিক, ঠিক আছে? তাহলে একে ধরো আমরা আমরা তো সরি আমরা তো ধরো এর লাস্ট 3 ডিজিট বের করতে চাই, আসলে তাহলে কি বের করবো বলো দেখি, কি বের করতে হবে আমাদের? আমরা কি বের করতে চাই? ওই যে যেটা আমি তো দেখালাম, দেখা হয়নি, আমরা তো এটা বের করতে চাই, তাই না? এটা বের এটা বের করতে চাই নাকি? এটা বের করতে চাই ধরো, তাই না নাকি? এটা বের করতে চাই না আমরা? হ্যালো, জি স্যার। এটা বের করতে চাই কিন্তু আমরা। তাহলে এখানে ধরো তাহলে এইখানে তো কেমন করে ধরো যুক্তিকে অ্যাপ্লাই করছি, ধরো কত সহজে করে ফেলতে পারবো। ধরো আমরা এইটাকে ধরো আমরা কেমন করে লিখতে পারবো, এই যে ধরো 1 এমন করে লিখবো যে ধরো 6, 2400, তো তাহলে 400 দিলে মোটামুটি হবে তোমার, এই যে এটা মানে খুব সিম্পল জিনিস, এটাতে কারো সমস্যা নেই কোনো, 2400 যোগ 1। এখন এখানে তোমার ধরো এইখানে আমরা ধরো ই অ্যাপ্লাই করতে পারি, যুক্তি হচ্ছে ধরো 400, সরি 400, তো 400 কি 1000 দিয়ে ভাগ করতে পারি? 400 তো 1000 দিয়ে বিভাজ্য না, কিন্তু তুমি যদি ধরো 400 পাওয়ার যদি 2 দাও, এটা কি বল 1000 দ্বারা বিভাজ্য, কি মনে হয়? হ্যাঁ স্যার, এটা দ্বারা বিভাজ্য। এটা কিন্তু 1000 দ্বারা বিভাজ্য হবে, আমরা এটা কিন্তু দাবি করতে পারি, তাই না? অর্থাৎ অর্থাৎ 400 পাওয়ার তোমার এক বাদে যদি অন্য যে কোনো ইন্টিজার হয়, তাহলে কিন্তু সে 4 দ্বারা বিভাজ্য তোমার, তাই না? সরি 1000 দ্বারা বিভাজ্য, সরি মানে ভুল, 1000 দ্বারা বিভাজ্য নাকি? এটা মানো তো? জি স্যার। যে এটা যদি 1 হয় তাহলে কিন্তু হবে না, কিন্তু 2 বলো 3 বলো, যেহেতু সব পূর্ণ সংখ্যা, 4 বলো 5 বলো, তাহলে আমরা কিন্তু এটা আমরা বলতে পারি, ধরো এটা আমি জাস্ট দেখলাম যে উই নো, আমরা এটা বলতে পারি যে উই নো, ধরো আমরা জানি যে এরকম, যে ধরো এরকম বলতে পারি, টু দা পাওয়ার ধরো কি দেবো, এম দেবো না এন দি সমস্যা নেই, এটা হচ্ছে কনগ্রুয়েন্ট 0 মডুলো, খালি একটা ক্ষেত্রে হবে না, কোন ক্ষেত্রে বলো দেখি? কি শর্ত হতে হবে, এন এর শর্ত কি হতে হবে? n is even। ইভেন না, ইভেন বলে কোনো কথা নেই তোমার, 3 হলেও তো হবে না? জি স্যার, 1 বাদে। 1 বাদে মানে একের থেকে n বড় get- হতে হবে, এন greater গ্রেটার than 1। দ্যান অন, বা এন আমরা গ্রেটার দ্যান এরকম করে লিখি, যেহেতু ইন্টিজার নাম্বার, তো ফর
n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 এটা বলি, ঠিক আছে? ইন্টিজার নাম্বার কিন্তু ফর n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তো সব আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি এখানে। n এর মান 2 থেকে শুরু করে 3 4 5 6 7 যাই হোক না কেন এটা সত্য কিন্তু। তাহলে এইটাকে ব্যবহার করে করে হচ্ছে, এই যুক্তিকে ব্যবহার করে, এই যে দেখো এই যুক্তি, তাহলে এই যুক্তিকে খালি ব্যবহার করে আমরা করে ফেলতে পারবো। ধরো তাহলে এখানে ধরো এখানে যদি n দিই, দেখো খেয়াল করো, এখানে যদি আমরা n দিই ধরো 7, সরি ধরো 7 টু দা পাওয়ার ধরো আমরা কি বলি যে 4n, ধরো n নিলাম, এই পাশে টু দা পাওয়ার n নিলাম, এই পাশেও তোমার টু দা পাওয়ার n নিলাম, ঠিক আছে? তাহলে এতে 4n হয়ে যাবে, অবশ্যই জানো তোমরা, ইকুয়াল টু এখানে আমরা 1 প্লাস 6 ইন্টু ধরো এই দেখুন 400 টু দা পাওয়ার n, এটা তো করতে পারি, কোনো সমস্যা নাই, এটা অ্যালজেব্রার নিয়ম নাকি, তাই না? যেহেতু এ আর এ সমান, তাহলে এর মাথার উপরে যা নিছি এর মাথার উপর তাই নিতে পারি, কোনো সমস্যা নেই। মানো কিনা? মানো? এটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি, এটাকে কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি? 7 টু দি পাওয়ার 4। না, এটা তো 7 টু দি পাওয়ার 4n, এটা তো আছে না এই পাশে। জি স্যার, ভিতরেরটা বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করতে পারে, a যোগ b টু দা পাওয়ার n, মনে আছে? বাইনোমিয়াল থিওরাম, দ্বিপদী উপপাদ্য, a যোগ b প্লাস টু দা পাওয়ার n, এটা অ্যাপ্লাই করতে পারি না বাইনোমিয়াল স্যার। থিওরাম? হ্যাঁ, পারি স্যার। দেখো সেই বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করবো, তাহলে কি লিখতে পারি বলো দেখি, কে বলতে পারবা? জানো তোমরা সবাই, আমি জানি 1 1 প্লাস nc1, তাই না? তোমরা জি জানো স্যার। nc1, তাহলে কি হবে প্রথমটা, এটা তো অন, এদের লেখারই দরকার নেই, সবগুলো তো অনই হয়ে যাবে, তাই না? nc1 প্রথমে তাহলে এর পাওয়ার কত হবে? 6 ইনটু তোমার এইটা n minus 1। হ্যাঁ হ্যাঁ, তারপরে 1 এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1, আর এর পাওয়ার হচ্ছে 1, এরপরে 1 এর পাওয়ার হবে n মাইনাস 2, এর পাওয়ার হবে 2, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে ধরো nc2, 1 এর পাওয়ার n মাইনাস 2, 1 এর পাওয়ার তো অনই হয়, সেটা দেওয়ার দরকার নেই। ধরো এই যে এরকম, যে ধরো এই ধরো কত হবে, 2 হবে না? 2 হবে কিন্তু, এই যে জানোই তোমরা এটা, যে এটা বাড়তে থাকবে 1 2, আর এখানে 1 এর পাওয়ার কিন্তু n মাইনাস 1, তো 1 পাওয়ার 2 তো n মাইনাস 1 মানে তো 1ই, n মাইনাস 2 মানে 2, এই যে এরকম করে যেতে থাকবে। তাহলে আর তো লেখার দরকার নেই, লাস্টেরটা কত হবে আশা করি বলতে পারবা সবাই এখন, লাস্টেরটা কত হবে? 6 ইনটু 400 টু দি পাওয়ার n। হ্যাঁ, nc1, তাই না? 6 ইনটু ধরো 400 টু দা পাওয়ার n, এরকম হবে, এটা অন হয়ে যাবে, এটা তো আমরা জানি ছোটবেলায়। তাহলে মজার বিষয় হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে এখানে যাই হোক না কেন, এখানে যাই থাকুক, এ তো একটা তোমার ইন্টিজার নাম্বারই আসবে, এ কিন্তু তোমার ধরো 1000 দ্বারা বিভাজ্য, তাই না? এই যে আমরা কেবল এই যুক্তি ব্যবহার করে আসি, যে 400 পাওয়ার যদি n হয়, যে n এর মান যদি 2 এর থেকে বড় বা 2 এর সমান, এই যে এটা তো গুণফল, এ তো ধরো এখানে আলাদা করে লিখতে পারি কি 6 এর স্কয়ার 400 এর স্কয়ার, তাই না? এরপরেরটা হবে কি 6 এর কিউব 400 এর কিউব, এরপরেরটা হবে কি তোমার 6 টু দা পাওয়ার n 400 টু দা পাওয়ার n, তাই না? তাহলে এই খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা টার্ম কিন্তু তোমার 1000 দ্বারা বিভাজ্য, এই টার্ম এরপর থেকে এই টার্ম থেকে শুরু করে এই টার্ম, এরপরে যত টার্ম আছে প্রত্যেকটা টার্ম কিন্তু তোমার 1000 দ্বারা বিভাজ্য, নাকি? মানো না এটা? এই যুক্তি এটার সাহায্যে, না বুঝতে পারোনি? জি স্যার, বুঝতে পারছি। প্রত্যেকটা টার্ম, বড় সংখ্যা। না বড় যে কোনো সংখ্যা হলে হবে না, যেহেতু এই 4000-400 আছে এই জন্য কিন্তু। জি স্যার, মানে হ্যাঁ, 400 হচ্ছে, তারপরে আবার আবার পাওয়ার হচ্ছে, 36 যদি দিই সেটাই, একটা বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা কিন্তু ধরো এটা বলতে পারি যে এখানে আমরা যদি এখানে একটা লাইন লিখছি, এই যে এটাকে ধরো একটা নাম দিয়ে দেয়, সরি এটা করে শেষ হবে আমাদের, এটাকে একটা নাম দিয়ে দেয়, এটাকে ধরো আমরা অন নাম দিয়ে দেয়, ঠিক আছে? এটাকে ধরো অন নাম, তাহলে বাই অন আমরা বলতে পারি, কিন্তু ধরো বাই, এটা হচ্ছে মূল ট্রিক, এটা বাই ওয়ান, ধরো আমরা কিন্তু এটা লিখতে পারি যে এরকম লিখতে পারি যে nc2 ধরো 6 ইন্টু
400 তার স্কোয়ার প্লাস ধরো ডট ডট দ্বারা লিখলাম না আমরা কিছু, যে এই পর্যন্ত যে এনসি, এটা কিন্তু সি, ঠিক আছে, NC2, আর এখানে ধরো আসলে এখানে এন ছিল, তো এটা কিন্তু NCN মানে 1, ধরো এই যে 6 ইন্টু 400 হোল টু দ্য পাওয়ার n, এ কিন্তু অবশ্যই সবাই কিন্তু কনগ্রুয়েন্ট 0 মডুলো তোমার 1000, ঠিক আছে নাকি? মানো তো, এই যে আমরা জানি এইটা যদি এইটা কিন্তু কনগ্রুয়েন্ট মডুলো 1000, এর পরেরটা তাহলে সবগুলো যোগফল আবার কি কনগ্রুয়েন্ট মডুলো 1000 হবে, কারণ ডান পাশে সব তো 0 হবে নাকি? এটা জানো জি, তো, ওই থিওরাম হ্যাঁ। আমরা অ্যাপ্লাই করলাম, ওই যে বেসিক প্রপার্টি, এটা খুব ইম্পর্টেন্ট, বেসিক প্রপার্টি। বাই 1, ওই 1 এর বাই 1, ধরো বাই 1 আমরা এটা বলতে পারি, এটা 1 ইমপ্লাইজ করে। তাহলে এখানে ধরো আমরা তাহলে আর কিছুই না, এখন এই উভয় পাশে যদি আমরা, আমাদের তো লক্ষ্য তো এই করা, আমরা যদি উভয় পাশে তোমার এইটা যোগ করে দিই খালি, এখন ধরো 1 প্লাস যেটুক দ্বারা বিভাজ্য হয় না, তাই না, 1 প্লাস এইটুক তোমার NC1 মানে কত জানো তো, NC1 মানে কত জানো তো, এটা NC1 মানে কত, n, কিন্তু এটা জানো তো সবাই তোমরা, ধরো ধরো 6n, ধরো এরকম NC, এই যে উভয় পাশে এটাকে যোগ করে দিলাম, ধরো এরকম NC2 6 ইন্টু স্কোয়ার, ধরো এখানে লিখি ডট 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 প্লাস 6 400 টু দ্য পাওয়ার n, এটা হচ্ছে তোমার, তাহলে এইদিকেও ডান পাশে এটা গুণ হবে n ইন্টু ধরো 6 প্লাস 400, ঠিক আছে, মডুলো, এটা তো অবশ্যই বুঝতে পারছো সবাই আশা করি, তাই না? এই যে বেসিক প্রপার্টি, একে যদি যোগ করো এই পাশে যোগ করতে হবে, কনগ্রুয়েন্ট করো, হেরফের হবে না, ঠিক আছে? বলো দেখি বাম পাশ মানে কত, বাম পাশটা মানে কত, কে বলতে পারবে? 7 to the power 4n। 7 টু দ্য পাওয়ার 4n কিন্তু বাম পাশ, তাহলে 7 টু দ্য পাওয়ার 4n কনগ্রুয়েন্ট, আমরা এরকম বলতে পারি, ধরো একটু যদি করে বলি, আমরা এরকম বলতে পারি কত, 1 প্লাস 2400n, তাই না, নাকি? যদি ভুল না হয় আমার, এই যে তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে এই যুক্তি ব্যবহার করে, যে কোনো n এর জন্য কিন্তু তোমার, এই যে কোনো n এর জন্য, এইবার কিন্তু n এর কোনো শর্ত নেই, যে কোনো n এর জন্য 7 4 টু দা পাওয়ার n কিন্তু তোমার হচ্ছিল না, একটার ক্ষেত্রে খালি এটা বাদ দিতে হবে, 7 টু দা পাওয়ার 4n যে কোনো n এর জন্য, ফর এনি n, কিন্তু কনগ্রুয়েন্ট এত মডুলো 1000 ফর এনি n, কিন্তু এটা ফর এনি, কোনো রেস্ট্রিকশন নেই কিন্তু, ফর এনি n, অবশ্যই আমরা বলছি যে ইন্টিজার, ন্যাচারাল নাম্বার n, অবশ্যই ইন্টিজার অবশ্যই। তাহলে আসলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে এখন, তাহলে এখন এইটাকে কত বানাতে হবে তোমার, 99 ছিল না তোমার, 99, 7 এর পাওয়ার কত ছিল আমাদের, ধরো 999 ছিল, তাই না? তাহলে ধরো একে আমার এমন করতে হবে যে একে 9 দিয়ে ভাগ করতে হবে, ধরো সরি 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করলে কত হয়, ধরো 249, তারপর হচ্ছে ধরো এই যে প্লাস বোধহয় একটু ভাগশেষ থাকে 3, এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা ইজিলি, হ্যাঁ তাহলে এটা আমরা করতে পারবো, যেহেতু যে কোনো n এর জন্য এটা সত্য, যে কোনো n এর জন্য সত্য, তাহলে আমি n এর মান এটা বসাতে পারি, ঠিক আছে? তাহলে n এর মান কোনটা বসাবো বলো দেখি, যে এমন বসাতে হবে n এর মান যাতে এইটা তোমার হয়, কিন্তু একবারে হচ্ছে না কিন্তু, তাহলে ধরো প্রথমে 249 বসাবো, n সমান 249 বসাবো, অথবা এখান থেকে করতে পারো, যে কোনো ভাবে করতে পারো তুমি, সমস্যা নাই, তাহলে হয়ে যাচ্ছে আমাদের পুরা। তাহলে আমরা যে কোনো এর জন্য সত্য, তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে 7 ইন্টু ধরো 4 ইন্টু 249, n এর মান বসাচ্ছি, এটা দেখো আমি বলে দিচ্ছি কেন এর বসালাম, সেটা ব্যাখ্যা করলাম, 1 প্লাস ধরো 2400 পয়েন্ট তোমার হচ্ছে, এটা কত বসাইছি আমরা, কত জানি এটা 249, তাই না? এই যে মডুলো তোমার 1000, এটা কিন্তু সত্য, যে কোনো n এর জন্য সত্য। তাহলে এখানে তোমার দেখো কত হবে, এখানে তোমার হচ্ছে এরকম
এখানে তোমার সরি 1 মিনিটের ভিতরে শেষ হবে। এইখানে এই পাশে কত হবে বলো দেখি? এই পাশে তোমার একটু কম থাকবে শুধু ই থেকে, তাই না? 74249, এটা তো তোমার এইটা হবে না, এটা তো হবে না, তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে? 7/3 স্যার। 7 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? জি স্যার। তাহলে এখানে তোমার এখানে ধরো তোমার, তাহলে এখানে ধরো কি করতে পারি আমরা, এই যে গুণ টুন করে যোগ টোগ করে এটা আমি এটা গুণ করে যোগ করে টোরে দেখবা যে বোঝাই যাচ্ছে যে এ কিন্তু সবসময় তোমার যে কিছু বাদ দিলে 100 দ্বারা বিভাজ্য হবে তোমার। আমি একবারে এটা ধরো আমি এক লাইন কম লিখলাম, এই যে 601 আমার এখানে ক্যালকুলেশন করা আছে 600, মানে এটা খালি গুণ করবা, এটা গুণ এটা যোগ করবা, তাহলে দেখবা যে একটা সংখ্যা আসবে, তা থেকে 601 বাদ দিলে সে 1000 দ্বারা বিভাজ্য হবে। সিমেট্রিক প্রপার্টি অ্যাপ্লাই করে, ট্রানজিটিভ প্রপার্টি হবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে তোমার কত হবে, মড ধরো এই যে তোমার 1000, ঠিক আছে? তাহলে এখন এখানে দেখো আমরা ই করতে পারি, ও সরি এখানে তো ই দিছি, এখানে তো 7 টু দা সেটা মিস হয়ে গেছে, এটা তো এটা করলাম, আর তাহলে আবার গুণ দিছি কি 7 টু দা 3 দিয়ে গুণ দিছি না, সেটা মিস হয়ে গেছে এটা আমরা, বুঝতে পারছো? এটা তো এটা করলাম, এই যে 601 হলো, তারপরে তো এক লাইন করছি, এই পাশকে 7 টু দা 3 দিয়ে গুণ করছি, এই পাশকে 7 টু দা 3 দিয়ে গুণ করছি, তাহলে এই পাশ তোমার একটা ই হয়ে গেছে, ধরো এই পাশ তোমার হয়ে গেছে 7999, যে ই করো একে যোগ টোগ করো, এই পাশে করে 799 হয়ে গেছে, আর এই পাশে 601 কে তোমার 7 টু দা 3 দিয়ে গুণ করলে তোমার বোধহয় এরকম, এখানে আমি করছি যদিও যে আমার এরকম 206143 এরকম হবে। সিম্পল এটা তোমার ক্যালকুলেটরে করতে পারবা। তাহলে এই যে এটা হচ্ছে তোমার মড ধরো 1000, তাহলে এটা তো বুঝতে পারছো, এটা 1000 দ্বারা বিভাজ্য হলে কত বাদ দিতে হবে? 143 স্যার। 143 বাদ দিতে হবে, তার এক লাইন লিখে দিতে পারবো এখন, এই যে তাহলে এই যে আমরা বের করে ফেললাম, ধরো এই যে 143, মানে কি এই সংখ্যাটা লাস্টে 3টে ডিজিট কত? হ্যাঁ 149 9, সরি 143 ও 3 9 লিখে বলছি আমি, দেখছি 143 এটা 3 হবে, সরি এটা কত হবে, সরি এটা ঠিক করে 9 লিখছে 1, এই যে তাহলে আসল যুক্তি কোথায় বুঝতে পারছো? যুক্তি কোথায় বলো দেখি? এই এক লাইন হচ্ছে আসল জিনিস। তো ঠিক আছে, আজকে তো শেষ, এই এক লাইন হচ্ছে আসল জিনিস, তাই না? স্যার আমি প্রথম লাইনটা কিভাবে ধরবো এটা যদি একটু এখানে এটা ধরা তোমার, এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর ধরতে হবে, তোমার করতে করতে বোঝা যায়, এটা হুট করে বোঝা একটু মুশকিল। হ্যাঁ এটা একটু কঠিন, তবে 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 হ্যাঁ এই প্রথম লাইন কেমন করে ধরবা সেটার একটা যুক্তি আছে তোমার, যে তুমি তোমার তো আসলে 7 এর পাওয়ার বানাতে হবে 9999, তাই না? কি স্যার? তাহলে 7 এর কোনো পাওয়ার কে ধরো যে সে সবচেয়ে যে 1000 দ্বারা তোমার বিভাজ্য হয় কিনা, বা এই যে এমন করে নিয়ে আসছে যে বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করছে, এটা তো আসলে আসলে আমিও বুঝতে পারিনি, ওই যে হিন্টস দেওয়া আছে তারপর আমি হিন্টস দেখে বুঝতে পারছি আর কি। হ্যাঁ এই যে বুঝতে পারলাম স্যার, মূল কারণ প্র্যাকটিস হচ্ছে করতে হবে তাহলে বোঝা যাবে। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আসলে তা তো সহজ না তো ম্যাথ, তুমি তো নতুন সমস্যা সমাধান করতে হলে তোমার তো একটা অভিজ্ঞতা থাকতে হবে, নাহলে তো পারবা না, পারবা? জি স্যার বুঝতে সেটাই। পারছি। তবে এই দেখো মানে এটা হচ্ছে খুব আনন্দদায়ক যে কত কঠিন জিনিসকে তুমি এই যে 7.99 কে অসীম দেখাবে বোধহয় নাকি, 7 টু দা পাওয়ার, নাকি সসীম দেখাবে? সসীমই মনে হয় স্যার। হ্যাঁ দেখি সসীম। দেখা যাক সসীম কেনা, 1 2 3 এরকম ছিল না? জি স্যার। কি দেখাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছ কি দেখাইছে? হ্যালো, অসীম দেখাইছে কিন্তু। জি স্যার। আসলে অনেক বড় সংখ্যা, যে 7 কে তুমি 999 বার গুণ করলে অসীম হয়ে যাবে, এই কম্পিউটার বিরাট বড় সংখ্যা হয়ে যাবে। স্যার আমার ফোনের ক্যালকুলেটরে ফাইনাইট মান আসলো, মানে অ্যানসার দেখাইলো, সেজন্য মানে হ্যাঁ না ওটা এর ফাইনাইট, আগে হ্যাঁ বুঝতে পারছি, ফাইনাইটই দেখাবে তোমার, ধরো ই আছে ওই যে ই টু দা পাওয়ার কত দিয়ে দেখাইছে ওদের এক্সপোনেনশিয়াল দিয়ে, তাই না? জি স্যার এর আগে ওই যে 444 ওইটা দিছিলাম, তো ওইটা তো ই টু ই টু দা এক্সপোনেনশিয়াল, পাওয়ার বুঝতে পারছি, হ্যাঁ সেটাই। এই জন্যই বললাম যে স্যার হ্যাঁ এটা তো ফাইনাইট, ছোট, তাহলে ফাইনাইট হবে। ফাইন না যাক অসুবিধা নেই, যাকে না আমরা হাতে করতে পারবো না, ধরো খুব কষ্টকর হাতে করে এই সংখ্যা কত আমরা, এটা হচ্ছে মজার, এই সংখ্যাটাকে নির্ণয় না করলে তো তুমি লাস্টে 3টে ডিজিট বা 5টা ডিজিট বলতে পারো কখনো, এটা মূল পয়েন্ট হচ্ছে সেখানে এই সংখ্যা নির্ণয় না করে, মানে এই গোটা সংখ্যাটা কত নির্ণয় না করেই আমরা বলে দিতে পারছি কনগ্রুয়েন্স থিওরি এর সাহায্যে, এটা হচ্ছে মজার।
তো ঠিক আছে নাকি, বুঝতে পারছো? আমার হয়তো লিখতে গিয়ে কোথাও ভুল হতে পারে, সাধারণ, তোমরা চেক করো। তো ঠিক আছে, আজকে আর কি, আগামী শনিবার আবার কিছুদিন ক্লাস নিয়ে শেষ করে দেবো আশা করি, 4-5টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। কারো প্রশ্ন আছে নাহলে শেষ করি? হ্যাঁ, না হ্যালো। স্যার, শোনাই স্যার। হ্যাঁ, তাহলে তোমরা আমাদের ওইটা করো যে ওই যে পলাশের যে প্রবলেম 7999 এর লাস্টের 4 ডিজিট কত, পলাশ দেখি বের করতে পারে কিনা। কোনটা স্যার? ওই যে তোমার দেওয়া 9 যেটা, জি স্যার। তুমি বুয়েটের ওই স্যারকে বলতে পারবা, চিঠি লিখে বলতে পারো যদি যেন মনে থাকে তোমার, যে স্যার আমি সংখ্যা বের করতে পারি না কিন্তু এর মানে লাস্টের 5টা ডিজিট, যে কোনো ডিজিট কত বলে দিতে পারবো, যে এটা আরো পাওয়ারফুল স্যার, যে সংখ্যা আমার জানার দরকার নাই, না জেনেই আমি বলে দিতে পারবো। দেখি ওনার ফোন, ওনাকে ফোন করলে হবে স্যার, ওনার ফোন নাম্বার আছে স্যার। হ্যাঁ, তাহলে ফোন করে কথা বলতে পারো দেখি স্যার। যে আমি স্যার আমার সংখ্যা কত ডিজিট হবে আমার জানার দরকার নেই, না জেনেই আমি বলে দিতে পারছি। এটা স্যার ওনারও মেবি মনে হয় স্যার নাম্বার থিওরি করে না মনে হয়। না, ওরা তো নাম্বারের পড়া দরকার, এটা তো যে কোনো মানুষ পড়লেই বুঝতে পারবে তোমার। তুমি আমরা ধরো একটা কোর্স করছি মানে কি, আসলে আমরা তো কিছু তো জানতে পারি না, তোমার একটা জিনিসকে জানার জন্য অনেক ডিপলি তোমার পড়তে হবে, তাই না? হ্যাঁ, ধরো কোর্স পড়া মানে তোমার জাস্ট সিম্পল একটা ধারণা যে এগুলো আছে, তুমি যদি করতে পারো, তার বেশি তো পড়ানো যায় না। সেই ওরা এমনি পড়ে এগুলো জানা কোনো ব্যাপার না তো। আমি এগুলো কিছুই জানতাম না, ধরো আমি পড়ছি বলে জানি না, আমি না পড়লে জানতাম না, এটা খুব স্বাভাবিক। পড়লেই জানা যাবে, না পড়লে জানা যাবে না, এটা এর এর কোনো অপশন নেই আর। হ্যাঁ, এর মাঝামাঝি আর কিছু নেই, বুঝতে পারছো? জি স্যার। আমি যে তোমাদের যা পড়াচ্ছি এগুলোর একটা তো আমি জানতাম না তো, আমি যখন ছাত্র ছিলাম জানতাম না। আমি ধরো